সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের ১৬১১তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ নেওয়াজ উদ্দিনের জীবনের এক পারিবারিক তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল গোপনে ২ বছর করছে সৎ ছেলের সঙ্গে সংসার। শুধু সংসারই করেনি, বরং ২ বছর পরে সে মারাত্মকভাবে ধরাও খেয়েছে। এই গল্পটা চট্টগ্রামেরই প্রত্যন্ত এলাকার এক উচ্চবিত্ত পরিবারের ঘটনা, যেই ঘটনা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। ভাই, একটাবারের জন্য ভেবে দেখেন তো, আজ থেকে ৫০ বছর পরে আপনি কোথায় থাকবেন? এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি ঘুমোতে যাওয়ার আগে একটা বার শুধু মৃত্যুর কথা চিন্তা করতো, তবে আমাদের এই পৃথিবীটা হয়ে যেত অপরাধ মুক্ত। এই পৃথিবীতে কোনো অন্যায়, অপরাধ আর ব্যভিচার থাকতো না। হৃদয়ে দাগ কেটে যাওয়ার মতো এক বাস্তব জীবনের গল্প। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত নেওয়াজউদ্দিনের এই বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই নেওয়াজউদ্দিনকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নেওয়াজউদ্দিন। আমার বাড়ি চট্টগ্রাম বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার নানা নানি, আর কেউ নেই। চট্টগ্রাম শহরের মধ্যে আমাদের পরিবারটা ছিল এক উচ্চবিত্ত পরিবার। আমার নানা ছিলেন আমাদের ওই এলাকারই একজন ইমাম। ওই এলাকার জামে মসজিদে আমার নানা বহু বছর ধরে ইমামতি করে। নানাকে গ্রামের ওই এলাকার মানুষ, ওই মহল্লার মানুষ এতটাই ভালোবাসতো, সবাই টাকা উঠিয়ে চাঁদা দিয়ে আমার নানাকে ওই এলাকাতে একটা জায়গা কিনে দেয়। সে জায়গায় আমার নানা একটা সময় বাড়ি নির্মাণ করে এবং সেই বাড়ি ভাড়া দিয়ে এবং ইমামতির চাকরি করে আমার নানা আমাদের গোটা পরিবারটা চালাতেন। নানা নানি আর মা বাবা সবার ভালোবাসায় আমার শৈশবের দিনগুলো ছিল খুব মুখরিত আর আনন্দিত। আমার শৈশবের কিছু ঘটনা আছে আপনাকে বলি। যেমন, আমি আমার জন্মের পরে কখনোই কোনো দিন আমার দাদার বাড়িতে যাইনি। মূলত আমার বাবা ছিলেন একজন হিন্দু মানুষ। আমার বাবা আমার মাকে ভালোবেসে বিয়ে করেন এবং বিয়ে করার পরে আমার বাবা কখনোই আর কোনো দিন তার নিজ বাড়িতে ফিরে যেতে পারেননি। আমার দাদা দাদি আমার বাবাকে ত্যায্য করে, তাকে তারা আর কখনো গ্রহণ করেনি। যার ফলশ্রুতিতে আমার বাবা আমার নানার বাড়িতেই ঘর জামাই থাকতেন। আমার বাবা পেশায় আসলে তেমন কিছুই করতেন না। তিনি ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু ওইরকম কোনো চাকরি করতেন না। কিন্তু আমার মা পেশায় একজন ডাক্তার। আমার মা একজন MBBS ডাক্তার এবং তিনি খুব নাম করা একজন সেবিকা আমাদের এলাকার। ছোটোবেলা থেকে নানা নানি আর বাবা মায়ের ভালোবাসায় আমার শৈশবের দিনগুলো খুব অগোছালো হয়ে ওঠে। আমার মা যদিও একজন ডাক্তার আর আমার বাবা একজন ইঞ্জিনিয়ার, কিন্তু ডাক্তার আর ইঞ্জিনিয়ারের ঘরে আমি এমন একটা সন্তান জন্মাই যা শুনলে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন। ছোটোবেলা থেকে আমার পড়াশোনার প্রতি কোনো মনোযোগ ছিল না। পড়াশোনা করা আমার একেবারেই ভালো লাগতো না। আমি নানা নানির কাছে এতটাই ভালোবাসা পাইতাম যে মা আমাকে বকা দিলে আমার নানা নানি আমাকে বুকে জড়িয়ে ধরতো। আমার নানা বলতো, এত প্রাতিষ্ঠানিক শিক্ষা লাগবে না, আমি ওকে ধর্মীয় শিক্ষা দিব, তাতেই হবে। নানা আমাকে সূরা শেখাতো, কেরাত শেখাতো, নামাজ পড়া শেখাতো এবং দিন দুনিয়া সম্বন্ধে আমাকে ইসলামিক ধারণা দিত। এরকম করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স যখন প্রায় 9 বৎসরের কাছাকাছি, সে সময় আমাদের পরিবারে একটা অন্যরকম ঘটনা ঘটে। ঘটনাটা হচ্ছে ঠিক এরকম: আমার বয়স যখন 9 বছর হয়, তখন আমার বাবা আমাদের বাসা থেকে পালিয়ে যায়। আমি আমার বাবার সঙ্গে আমার মায়ের কোনো ঝগড়া দেখিনি কখনই। আমার বাবা হিন্দু হওয়ার কারণে আমার নানা নানিও কখনো আমার বাবার সঙ্গে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার করেনি। আমার বাবা নিজের ঘরের মতো করেই থাকতো, কোনো কাজকাম করতো না। এরপরও আমার নানা নানি কোনোদিন আমার বাবার চোখের দিকে তাকিয়ে কথা বলতো না। সাংসারিক সমস্ত কাজকর্মগুলোর মাঝে আমার বাবাকে জড়িয়ে রাখতো। কিন্তু এরপরেও আমার বাবা কেন হঠাৎ করে বাড়ি থেকে পালিয়ে যায়, এর কোনো ব্যাখ্যা আমরা কেউই দিতে পারি না।
বাবা হঠাৎ করে পালিয়ে যাওয়ার পরে আমার মা বিভিন্ন জায়গায় আমার বাবাকে খুঁজেছে। অনেক হিন্দু পরিবারে অথবা বাবার যে আত্মীয় স্বজন আছে সেখানে অনেক জায়গায় বাবাকে খুঁজে শেষ পর্যন্ত আমার মা নিরাশ হয়ে যায়। বাবাকে আর খুঁজে পাওয়া গেল না। অনেকে বলা বলি করে আমার বাবা নাকি ইন্ডিয়াতে চলে গেছে। কিন্তু আমার মায়ের নাগালের বাইরে চলে যাওয়াতে মা মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে। মা সবার বিরুদ্ধে গিয়ে আমার বাবাকে বিয়ে করে, আর আমার বাবাও সবার বিরুদ্ধে গিয়ে আমার মাকে বিয়ে করে। কিন্তু তার মাঝে এমন কি ঘটনা ঘটলো যার কারণে এক রাতের অন্ধকারে আমার বাবা আমাদের বাসা থেকেই পালিয়ে গেল। প্রায় বৎসরখানি কেটে গেল, কিন্তু বাবার কোনো সন্তান পাওয়া গেল না। এরপরে আমার নানা ভাই আমার মাকে বলল, একটা কাজ কর, তুই একটা বিয়ে করে ফেল। তুই তো দেখতেই পাচ্ছিস যে তোর জামাই আর ফিরে আসবে না, তোর ছেলেটার বয়স 10 বছর হয়ে গেছে। তুই একটা বিয়ে কর। আমাদের যেহেতু একটা বাড়ি আছে এবং সেই বাড়ি আমরা ভাড়া দিতে পারি, আমাদের মোটামুটি কিছু টাকা পয়সা আছে, তাহলে দেখা যায় যে আমি তোকে খুব ভালো জায়গায় বিয়ে দিতে পারবো। তোকে আমি বিয়ে দেবো, তুই একটা বিয়ে কর। এছাড়া আমার নানার বাড়ি আনোয়ারাতেও কিন্তু আমার নানার অনেক সয় সম্পত্তি রয়েছে, মানে অনেক জায়গা সম্পত্তি রয়েছে। তো আমার নানা ভাই আমার মাকে বললো যে আমি তোকে বিয়ে দিব, দেখে শুনে মুসলিম একটা ভালো ছেলের হাতে তোকে তুলে দিব। কিন্তু আমার মায়ের একটাই কথা, তিনি আর বিয়ে বসবে না। তিনি আমার বাবার কাছে বিয়ে বসেছে, বাবাকে ভালোবেসেছে, কিন্তু সে ভালোবাসায় তিনাকে এমনভাবে আঘাত করেছে, এরপরে নতুন করে কাউকে নিয়ে সংসার সাজানো আমার মায়ের পক্ষে দায় হয়ে দাঁড়িয়েছে। আমার মা আর বিয়ে করবে না। আমার নানা নানি অগাধ পরিশ্রম করেছে এবং আমার নানা নানির যে আত্মীয় স্বজন আছে আমার নানু বাড়ির, তারাও অনেক চেষ্টা করেছে, কিন্তু এতে আর কোনো কাজ হয়নি। আমার মা আর বিয়ে করেনি। কিন্তু বাবা হঠাৎ করে চলে যাওয়ার পরে আমার মা মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে। তিনি ঠিকমতো রাতের বেলায় ঘুমায় না, দিনের বেলায় খাওয়া দাওয়া করে না এবং রুগী দেখার জন্য চেম্বারে যায় না। তিনি এক অন্যরকম জীবনযাপন করতে শুরু করে। এমন করতে করতে একটা পর্যায়ে আমার মা ঘরবন্দি হয়ে যায়। আমার মা আর টোটালি তার চেম্বারে যায় না, রুগী দেখে না। আমার মানে কাজের বেটি যা রান্না করে আমার মা তাই খায়, আমাকে নিয়ে তাই খায় এবং 24টা ঘন্টা ঘরের ভিতর আমাকে নিয়ে কান্নাকাটি করে। আমি কিন্তু তখনও পড়াশোনা করি না, আমার পড়াশোনা ভালো লাগে না। মা আমাকে বুকে ঝরিয়ে ধরে কান্নাকাটি করে। আমার নানা নানি তখন আমাকে বলে যে তোর মাকে বুঝা এবং বুঝিয়ে বল যেন একটা বিয়ে করে ফেলে, তোর বাবা তো আর ফিরে আসবে না। আমার তো 10 বছর বয়স, আমি তো অনেক কিছুই বুঝি। তো সবাই আমারে বলতেছে যে তোর বাবারে বুঝিয়ে শোনা, তোর মায়েরই বুঝিয়ে শোনা বল সে যেন বিয়ে করে ফেলে, তোর বাবা আর কখনোই ফিরে আসবে না, শুধু শুধু তোর বাবার জন্য অপেক্ষা করে কোনো লাভ নাই। কিন্তু মাকে আমি যখনই এই সমস্ত কথাবার্তা বলতে চাইতাম, মা আমাকে উল্টা বকা দিয়ে তার কাছ থেকে দূরে সরাই দিত। মা আমাকে বারবার একটা কথাই বলতো যে আমি কখনোই বিয়ে করব না, আমার বিয়ে করার প্রয়োজন নাই। মা আর বিয়ে করলো না এবং মা এই ঘরবন্দি হয়ে গেল। এমন করে দিন আর রাতগুলো কাটতে কাটতে প্রায় আমার বয়স যখন 14 থেকে 15 বছর, এই বয়সে হঠাৎ করে আমার নানা ভাই স্ট্রোক করে মারা যায়। নানা ভাই মারা যাওয়ার পরে আমার মা তখন আরও ভেঙে পড়ে। একে তো সমস্যা ছিল, এর উপরে আমার মা আরও ভেঙে পড়ে। নানা ভাই মারা যাওয়ার পরেই আমার নানু তখন আমার মাকে খুব চাপ দিল যে না, তোকে বিয়ে করাই লাগবে, তোর বিয়ে করাই লাগবে, আমাদের পরিবার তোকে বিয়ে করতেই হবে। মা বিয়ে করতে রাজি নেই। আমার 15 বছর বয়সে আমার নানু তখন একেবারে জোর জবস্তি করে আমার নানু বাড়ির এক ছেলে যার নাম ছিল নাসির উদ্দিন, তিনি বয়সও অনেক বেশি বৃদ্ধ ছিলেন না, মোটামুটি ইয়াংয়ে ছিলেন, এইরকম একটা লোকের কাছে তখন আমার মাকে বিয়ে দেওয়া হয়। আমার মা কিন্তু দেখতে শুনতে খুবই সুন্দরী ছিলেন, অনেক রূপবতী ছিলেন। আমার মায়ের চেহারায় মায়ায় ভরা টুইটুম্বুর ছিলেন। আমার মাকে তখন এই লোকটা বিয়ে করে, যার নাম ছিল নাসির উদ্দিন। তিনি আসলে একজন গ্রামের মানুষ ছিলেন, গ্রামে থাকতেন এবং তিনি এমন কিছু করতেন না এবং তিনি এর আগে কখনো বিয়েও করেননি। কিন্তু শুনেছিলাম সে নাকি কী ব্যবসা বাণিজ্য জানে করে, শহরে তার ছোটোখাটো অনেক ব্যবসা আছে। এরপরে সে আমার মাকে বিয়ে করে এবং মাকে বিয়ে করার পরে আমিও না মায়ের জীবনে একটু শান্তি চাচ্ছিলাম, একটু সুখ চাচ্ছিলাম, যেন আমার মা তার একটু ভালো জীবনে ফিরে আসতে পারে। মায়ের জীবনে অনেক আঘাত আছে, অনেক যন্ত্রণা আছে, কষ্ট আছে, এসব ভেদ করে যেন মা একটু সুখের মুখ দেখতে পারে, এটাই মহান রাব্বুল আলামিনের কাছে আমার প্রার্থনা ছিল। কিন্তু আমার বাবাকে আমার সৎ বাবা নাসির উদ্দিনকে বিয়ে করার পরেও আমার মায়ের মুখে আমি আর তেমন কোনো হাসি দেখতে পাচ্ছিলাম না। তখনও আমার মা 24টা ঘন্টা মন ঘোরা হয়ে বসে থাকতো। প্রয়োজন ছাড়া কারোর সঙ্গে কথা বলতো না, খাবার খেত না এবং বেশিরভাগ সময় আমার মা রাতের বেলায় বাসার ছাদে গিয়ে বসে থাকতো। আমার নানু এবং আমি আমার ওই সৎ বাবাকে বলতাম যে এরকমটা কেন হইতেছে, অনেকে কেন বুঝাচ্ছেন না, মা কেন এরকমটা করতেছে।
কিন্তু আমার ওই সৎ বাবা এসব নিয়ে কোনো গুরুত্ব দিতেন না। তিনি কোথায় যেন একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন, সকালে যাইতেন, রাতে আসতেন, আমার মায়ের সঙ্গে থাকতেন। তিনি এসব বিষয় নিয়ে কোনো মাথা ঘামাচ্ছে না। আমার নানু বারবার আমার ওই সৎ বাবাকে মানা করছিল যে আপনার চাকরি করার দরকার নাই, আমাদের তো একটা বাড়ি আছে এবং এই বাড়ির দামই তো কোটি কোটি টাকা, আপনাকে কেন হচ্ছে ইয়ে করতে হবে, মানে আপনি এসব করার দরকার নেই, আমাদের গ্রামে অনেক জায়গা আছে, শহরে বাড়ি আছে এবং আপনি এসব করার দরকার নাই, নেওয়াজের নানা মারা গেছে, আপনি চাকরি করার দরকার নেই, আপনি বাড়িতেই থাকেন, আমার মেয়েটার একটু সময় দেন। আমার মেয়েটা মানসিকভাবে দিনে দিনে প্রচুর ভেঙে পড়তেছে। কিন্তু আমার বাবা এই বিষয়ে তার কোনো মাথা ব্যথাই নাই। তিনি আমার মাকে নিয়ে কোনো কিছু চিন্তাই করেন না। তিনি চাকরি, ঘর, ঘুম আর আড্ডা এসব নিয়ে তিনি পড়ে থাকতেন। এরকম করতে করতে আমার বয়স তখন প্রায় আনুমানিক 18 বছরের কাছাকাছি। সে সময় আমার নানুমণি মারা যায়। তো আমার নানু দুজনকে অসম্ভব রকমের ভালোবাসতেন। আমার নানা মারা যাওয়ার পরেই কিন্তু আমার নানু মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে, জোর করে আমার মাকে বিয়ে করায়। মায়ের কপালেও শান্তি দেখতে পাচ্ছিলেন না, নানুও দিনে দিনে ভেঙে পড়তেছিলেন। এই মায়ের টেনশন, আমার টেনশন, নানার টেনশন, এসব করতে করতে একটা পর্যায়ে আমার নানুও পরপারের ডাকে আমাদেরকে ছেড়ে চলে যায়। নানিমুনি মারা যাওয়ার পরেও তখনও মা এই আগের মতোই থাকে। নানার পাশে নানিকে মাটি দেওয়া হয়, কিন্তু মায়ের মুখে তখনও কোনো সুখ নাই, কোনো শান্তি নেই। এই করে দিন আর রাতগুলো কাটতে কাটতে একদিন আমি আমার বন্ধুদেরকে নিয়ে বাইরে ছিলাম। তখন প্রায় বিকেলের কাছাকাছি, প্রায় আপনার 3টা কি 3:30টার মতো বাজে। আমার কাছে একটা মোবাইল ফোন ছিল। এই 3টা 3:30 বাজে হঠাৎ করে আমরা যে বাসায় থাকতাম ওই বাসার দারোয়ান আমাকে ফোন দিয়ে বলতেছে যে নেওয়াজ সাহেব আপনি তাড়াতাড়ি বাড়িতে আসেন, মানে বাসায় আসেন। তো আমি কী হয়েছে জিজ্ঞেস করতেছি, উনি কোনো কিছু বলে না। তারপর আমাদের মহল্লাটা তখন এতটা মানে উন্নত ছিল না, মানে মানে চট্টগ্রাম শহরের মাঝখানে ছিল না, মানে একটু শহর পাশেই ছিল, কিন্তু অতটা উন্নত ছিল না, মাত্র উন্নত হচ্ছে আর কি, মানে ডেভেলপ হচ্ছে। তা আমি ফ্রেন্ডদের সঙ্গে খেলতেছিলাম, ওখান থেকে তখন দৌড়ে বাসায় আসে। বাসায় গেটের কাছে এসে দেখি কি অনেক মানুষ, মানে আমাদের বাসার সামনে অনেক মানুষ। এত মানুষ দেখে আমি খুব ঘাবড়ে যাই যে কী ব্যাপার, আমাদের বাসার সামনে এত মানুষ কেন। তারপর দারোয়ানের সঙ্গে দেখা হয় গেটে। আমি বললাম যে কী হয়েছে, আমাদের বাসায় এত মানুষ কেন এবং কী হয়েছে। তখন দারোয়ান আমাকে বলতেছে যে আপনার মা আত্মহত্যা করছে। তো আমার মা কেন আত্মহত্যা করবে আমি আসলে ঠিক বুঝতে পারতেছিলাম না। মা আত্মহত্যা করছে এটা শুনে আমি তখন দৌড়ে ভিতরে গেছি। ভিতরে যাওয়ার পরে দেখি আমার মাকে তখন ফ্লোরের মধ্যে শোয়ে রাখা হয়েছে, অলরেডি পুলিশ চলে আসছে এবং আমার মা ফাঁসিয়ে দিচ্ছে। তো আমার বাবা তখন বাসায় ছিল না, উনি বাইরে ছিলেন। উনিও খবর পেয়ে দৌড়িয়ে বাসায় আসে এবং এসে দেখে যে আমার মা এই অবস্থার মধ্যে পড়ে আছে। তো পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করেছিল যে আমার মা মারা যাওয়ার পিছনে কোনো কারণ আছে কিনা, আমার সৎ বাবা আমার মাকে কোনো টর্চার করেছিল কিনা মানসিকভাবে বা শারীরিকভাবে কোনোভাবে। আমি তখন বলেছিলাম যে না, আসলে আমি কখনোই দেখি নাই যে নাসিরুদ্দিন সাহেব আমার মায়ের গায়ে হাত তুলতে বা আমার মাকে একটা ধমক দিতে। আমি কখনোই আসলে ওরকম কোনো কিছুই দেখিনি। আর আমার মায়ের সঙ্গে ওনার কোনো মধুর সম্পর্কও ছিল না। আমি জানি না যে তিনি আমার মাকে কেনই বা বিয়ে করে। তা আমি বললাম যে না, আমি আমার সৎ বাবার সঙ্গে আমার মায়ের কোনো খারাপ আচার আচরণ কখনোই দেখিনি। আসলে মূলত আমার যিনি জন্মদাতা পিতা তিনি হিন্দু ছিলেন। তিনি চলে যাওয়ার পর থেকে আমার মা মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে এবং এরপরে আমার নানা মারা যায়, পরপর আমার নানিমণিও মারা যায় এবং এই দুইটা মৃত্যু বা আমার বাবা হারিয়ে যাওয়া এই সব কিছুতে আমার মা কঠিনভাবে আঘাত খায়। সে আঘাতের বশবর্তী হয়ে মা রাতে ঘুমায় না, দিনে খাবার খায় না। বেশিরভাগ সময় আমার মা পাগলের মতো ভোবো করে ঘুরে বেড়াতো। হয়তো মানসিক ওই চাপের কারণে আমার মা আত্মহত্যার মতো এমন মরণ পথ বরণ করে নেয়। তাই যাই হোক, তারপর পুলিশ আমার মায়ের লাশ নিয়ে গেল। আমি তখন খুব কান্নাকাটি করলাম। একটা সময় আমার মায়ের লাশ নিয়ে আসছে, আমাদের যারা আত্মীয় স্বজন ছিল আশেপাশে এরা সবাই আসছে, এসে তারপর দেখাশোনা করতেছে এবং রাত্রবেলায় প্রায় রাত্র আনুমানিক 12:30টার দিকে আমার মাকে তখন আমার নানুর কবরের পাশে কবরস্থ করা হয়। আমাদের পরিবারে কান্না করার মতো কেউ ছিল না। আমার ছিল না মামা, ছিল না খালা এবং আমাদের তেমন কোনো আত্মীয় স্বজনও নেই। বাবার তো নেই এবং মায়েরও তেমন আত্মীয় নেই, যার কারণে মায়ের মৃত্যুতে শুধু আমিই কান্না করেছিলাম। আর কারো চোখে এক ফোঁটা পানি আসতে আমি দেখিনি। মা মারা যাওয়ার পরে আমি তখন সম্পূর্ণভাবে ইতিম হয়ে পড়ি। না আছে মা, না আছে বাবা, না আছে দাদা, না আছে দাদি, না আছে নানা, না আছে নানি। আমার এই দুনিয়াতে আমি ছাড়া আর কেউ নেই। সে সময়তে ওই নাসিরুদ্দিন সাহেব আমাকে একটু সঙ্গ দিতেন।
আমার সঙ্গে একটু ভালো করে কথাবার্তা বলতেন এবং মন খারাপ থাকলে তিনি আমাকে বুঝাইতেন যে মন খারাপ করো না, এভাবে মন খারাপ করে লাভ নাই, তুমি ভালো থাকার চেষ্টা করো এবং সবার সঙ্গে ফ্রেন্ডদের সঙ্গে মিশো, তুমি খেলাধুলা করো এবং তোমার মনটাকে তুমি ভাসিয়ে রাখো। তুমি এভাবে মানে তুমি নিরাশ হয়ে যাও না, সব কিছু ঠিক হয়ে যাবে। কারো মাই চিরদিন বেঁচে থাকে না, কারো বাবাই চিরদিন বেঁচে থাকে না। তবে এটা সত্যি, আমার মায়ের মৃত্যুর পরে এই নাসিরউদ্দিন সাহেব আমাকে মানসিকভাবে অনেকটা সাপোর্ট করে, আমাকে এখানে সেখানে ঘুরতে নিয়ে যায়, আমার জন্য ভালো খাবার আনে, আমার সঙ্গে আড্ডাবাজি করে। এমন করে প্রায় আমার জীবন থেকে অনেকগুলো দিন পেরিয়ে গেছে। তখন আমি একরকম ঘরবন্দি হয়ে গেছি, ঘরের মধ্যে মোবাইলে গেমস খেলতাম এবং খুব একটা বাইরে গেলেও ফ্রেন্ডদের সঙ্গে খুব বেশি একটা মিশতাম না। বেশি মন খারাপ লাগলে নানা নানি আর মায়ের কবরের পাশে গিয়ে বসে থাকতাম। এই করে সময়গুলো কাটতে কাটতে আমার আব্বা নাসিরউদ্দিন সাহেব আমাকে একদিন বলতেছে যে, নেওয়াজ, তোমরা তো এই বাড়িটা দিয়ে রাখছো, এই বাড়িতে তো আসলে মানে তেমন কোনো কিছুই ভাড়া হয় না। ওই সময়তে আমাদের এলাকাতে একটা নতুন রাস্তার কাজ চলতেছিল। তো কাজ চলার কারণে এখানে একটা ব্রিজ ছিল, ওই ব্রিজটা ভেঙে ফেলে। তো ব্রিজের ওই পারে সবাই হচ্ছে চাকরি বাকরি করতো, করে এসে এই পারে বাসা ভাড়া কম ছিল, তো এই পারে এসে ঘুমাইতো, মানে খালের এই পারে এসে থাকতো রাতের বেলায়। তো দেখা যায় যেহেতু ব্রিজটা ভেঙে গেছে তখন মানুষ আর এপারে খুব বেশি একটা আসে না। তো না আসার কারণে বাসার ফ্ল্যাটগুলো অনেকটা খালি পড়ে গেছে, আগের মতো ভাড়া টাড়া হচ্ছে না। তো আমার আব্বা তখন আমাকে বলতেছিল যে, নেওয়াজ, একটা কাজ করি, বাসাগুলো তো আগের মতো করে ভাড়া হচ্ছে না, আমরা একটা কাজ করে আমরা এই বাড়িটা বিক্রি করে ফেলি। তখন কিন্তু বাড়ির মূল মালিক ছিলাম আমি, আমার মা তো মারা গেছে, নানা নানি কেউই নেই, এখন আইনত বাড়ির মালিক আমি। এবং আমি এও শুনেছিলাম আমার মা নাকি মৃত্যুর আগেই তার সমস্ত সয় সম্পত্তি গ্রামে এবং এইখানে উনি যা পাবে সবই নাকি আমার নামে লিখে দিছে। না, আমি কিন্তু জানি না, বা আমি এই দলিল টলিল সম্বন্ধে কোনো কিছু জানি না, আর আমি এগুলো কখনো খুঁজিও নাই, দেখিও নাই। আমার আব্বা তখন আমাকে বলতেছে, একটা কাজ করো, এই জায়গাটা বিক্রি করে ফেলো, বাড়িটা সহ, এই বাড়িটা সহ বিক্রি করে, এরপরে তুমি তো গ্রামে অনেক জায়গা পাবা, গ্রামের জায়গাগুলো বিক্রি করে যে টাকা হবে সেই টাকা দিয়ে আমরা খালের ওই পারে মানে ব্রিজের ওই পারে গিয়ে জায়গা কিনবো। ব্রিজের ওই পারে যদি জায়গা কিনে বাড়ি বানাই তাহলে অনেক বেশি ভাড়া পাওয়া যাবে, এখানে তো ভাড়া অনেক কম, আর এত দূরে মানুষজন আসতে চায় না। তো আমি এখন এই জায়গাটা বিক্রি করব, গ্রামের জায়গা বিক্রি করব, ব্রিজের ওই পারে গিয়ে জায়গা কিনে বাড়ি বানাবো। এইটা জানি আমার কাছে কেমন জানি খুব কষ্টসাধ্য কাজ মনে হচ্ছে। আমি তখন আমার আব্বাকে বললাম যে, না আব্বা, আমি এত ঝামেলা করতে পারবো না, আমি এই মুহূর্তে কোনো জমি জমা বিক্রি করবো না। উনি আমাকে বারবার বোঝাচ্ছিল যে, তুমিও পড়াশোনা করো নাই, বেকার পড়ে আসো, বাসাটা যদি ওইখান থেকে ট্রান্সফার করে ওইদিকে নিয়ে যাওয়া যায় তাহলে হচ্ছে আমরা অনেক টাকা ভাড়া দিতে পারবো, এতে আমাদের লাভ হবে, তুমি একটু বুঝো। আমি ওনাকে সোজাসাপটা একটা কথাই বলছি যে, আমাকে দিয়ে এসব হবে না, আপনি যাই বলেন, যেটাই বলেন, আমাকে দিয়ে এসব করাইতে পারবেন না, আর আমি এসবের মধ্যে না, আমি এগুলো করবো না। আমি মুখের উপর ওনাকে তখন মানা করে দিই, এবং মানা করে দেওয়ার পরে উনি তখন অনেকটা আমার উপর রাগ করে ফেলে, আমার সঙ্গে খুব বেশি একটা কথা বলে না। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে। একদিন উনি আমাকে বলতেছে যে, নেওয়াজ, আজকে আমি একটা জন্মদিনের অনুষ্ঠানে যাব এবং তুমি কি যাবা, আমাকে বলতেছে। তো বাবা কিন্তু মাঝে মাঝে পার্টি করে এবং বাসায় অনেক মেহমান টেহমান নিয়ে আসে, উনি আড্ডাবাজি করে। তো উনি যখন আমাকে বললো, আমি কিন্তু কোথাও খুব বেশি একটা যাই না। উনি যখন খুব বেশি রিকোয়েস্ট করলো তখন আমি রওনা দিলাম। রাতের বেলায় কোনো একটা অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে আমাকে নিয়ে গেছে। অনুষ্ঠানে নিয়ে যাওয়ার পরে আমি একটা জায়গার মধ্যে বসছি এবং বসে আমি খুব বেশি একটা কারোর সাথে কথা বলি না, একটা সেফলি জায়গায় বসে আছি চুপচাপ। এমন সময় আমার আব্বা তখন একটা মেয়েকে সাথে করে নিয়ে আসছে। এসে আমার আব্বা বলতেছে যে, ওর নাম হচ্ছে রোমানা, আমার আমার ফ্রেন্ডের মেয়ে, না ওর সঙ্গে কথা বলো, তোমার ভাল লাগবে, তুমি তো একা একা বসে থাকো, কারোর সঙ্গে কথা বলো না। এই কথা আমার সৎ বাবা নাসিরউদ্দিন সাহেব বলল। এবং মেয়েটাও তখন আমার কাছে এসে বসলো, এবং মেয়েটা খুব ভালো ছিল, আমার কাছে এসে যখন বসছে আমার কাছে অনেকটা ভালো লাগছে, এবং ব্যবহার অনেক ভালো, খুবই শান্ত স্বভাবই, কিছুটা আমার মাইন্ডের। পরে বলতেছে, তোমার আব্বা বললো তোমার জীবনে নাকি অনেক কষ্ট, তোমার নানা নানু, তোমার মাকে হারাইছো, বাবাকে হারাইছো, এবং সব কিছু হারিয়ে তুমি এক অন্যরকম জীবনযাপন করছো, কারোর সঙ্গে হাসো না, কথা বলো না, তুমি এতটা বোরিং কেন? জীবন তো আর এভাবেই থেমে থাকবে না, তোমার জীবনও একটা সময় কেটে যাবে। জীবনে আল্লাহর কাছ থেকে পাওয়া প্রত্যেকটা সময়কে আনন্দের সঙ্গে কাটাতে হবে, তুমি কি এটা বুঝো না? আমি তখন বললাম যে, আমার বুঝা আর অবুঝার কোনো কিছুই নাই, আমার আসলে জীবনটাই ভালো লাগে না, আমার ইচ্ছা করে আমার মায়ের কাছে চলে যেতে, আমার নানা নানির কাছে চলে যেতে। ও তখন আমাকে বলে, আরে না, তুই এরকম বোকার মতো কথা বলতেছো কেন? আচ্ছা, তোমার ফোন নাম্বারটা আমাকে দাও। তো আমার আসলে তাকে নাম্বার দেওয়ার ইচ্ছা ছিল না, তারপরেও সে আমার কাছ থেকে নাম্বারটা একরকম নিয়ে যায়। নাম্বারটা নিয়ে যাওয়ার পরে রাত প্রায় 2টো পর্যন্ত ওখানে পার্টি হয়। 2টার পরে আমি আর আব্বা তখন ফিরে আসি।
আসার সময় আব্বা আমাকে বলতেছে যে, "কি ব্যাপার? তুমি কি ওই রোমানার সঙ্গে কথা বলছিলা?" আমি বলছি, "হ্যাঁ, বললাম তো। কিন্তু" আব্বা বলে, "মেয়েটা কেমন? ওই মেয়েটারে তোমারে বিয়ে করাবো।" এগুলা বলতেছে। তো এগুলো বলতেছে আর আব্বা হাসতেছে। আমি ওনারে আর কোনো কিছু বলি না। এমন করে সময়গুলো কাটতে, কাটতে আমি তখন বাসায় চলে গেছি। এই ঘটনার প্রায় ২ দিন পরে এই রোমান আমাকে কল দেয়। কল দেওয়ার পরে আমারে বলতেছে, তখন রাতের বেলায় আমাকে বলে যে, "নওয়াজ কী করো? রাতে খেয়েছো?" আমি বললাম যে, "না, আমি খাই নাই।" আর বেশিরভাগ সময় আমি না খেয়ে থাকতাম ভাই। যার জন্য আমি শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে গেছি। আমি অনেক শুকিয়ে গেছি। আমাকে মনে হয় যে আমার শরীরের হাড্ডিগুলো কাউন্ট করা যাবে, এমন একটা অবস্থা। ও তখন বলতেছে, "খাও নাই কেন?" আমি যে, "আমার ভাল লাগতেছে না।" বলে, "না, তুমি এরকম করলে হবে বলো? তোমাকে ঠিকমতো খাওয়া-দাওয়া করতে হবে। তুমি কি এভাবে এভাবে তো চলতে পারে না। তুমি এগুলো করো না। প্লিজ তুমি খাওয়া-দাওয়া করো।" এই আমার এগুলা বলতেছে। এবং একটা পর্যায়ে দেখা গেল কি যে এই মেয়েটাকে না আমার ভাল লাগতো না ভাই। মানে ওই যে আমার সঙ্গে কথা বলতো বা নিজ থেকে আমাকে ফোন দিত বা এতটা গুরুত্ব দেখাতো, যার কারণে কেমন জানি আমার ভিতরে মানে ভালো লাগেই কাজ করে না, সোজা কথা যেটা। এবং এরকম করতে, করতে আমি একটা সময় নিজ থেকে এই মেয়েটার সঙ্গে কথা বলা কমিয়ে দিলাম। মানে কথা বলা কমিয়ে দিলাম বলতে কি, তার সঙ্গে আমি আর কোনো কথাই বলি না। সে ফোন দিলে আমি লাইন কেটে দেই, নাম্বার ব্লক করে রাখি, আবার নতুন নাম্বার থেকে ইগনোর করি। মানে তার সঙ্গে আমি আর টোটালি কোনো কথাবার্তা আর কোনো কিছুই বলতে চাই না। এই করতে, করতে আমি তার সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আর আব্বাও এই নিয়ে আমাকে কোনো কিছু জিজ্ঞেস করে না, কোনো কথাবার্তা বলে না। এই ঘটনারই প্রায় বৎসর ২ এক পরে, প্রায় ১ থেকে ২ বৎসর পরে, আমার বয়স তখন প্রায় ২০ বৎসরেরও বেশি হয়ে যায়। কিন্তু বয়স যদিও ২০ এর উপরে হয়, আমি শারীরিকভাবে অতটা মানে বেড়ে উঠি নাই। আমাকে দেখলে যে কেউ বলবে আমার ১৩-১৪ বছর বয়স, মানে শারীরিক ঘটনাতে অতটা ভালো না। তাই ৮-২ বছর পরে তখন আপনার নতুন, নতুন অ্যান্ড্রয়েড ফোনগুলো বের হইছিল। অ্যান্ড্রয়েড মোবাইল বের হইছে। মানুষের হাতে, হাতে অ্যান্ড্রয়েড ফোন। তখন আমিও একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনছি। অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কেনার পরে মোবাইল ফোন আমি ব্যবহার করতাম। আমার না ভালো লাগতো। এমন করতে, করতে একদিন আমি, আমার একটা ফ্রেন্ড আছে যার নাম হচ্ছে ইব্রাহিম, এবং ইব্রাহিম আমাদের মানে আমার খুব ভালো একটা ফ্রেন্ড। আমাদের বাসায় মাঝে, মাঝে আসে বা ওর সঙ্গে আমি একটা ভালো একদিন ওর মোবাইলের ডিসপ্লের ভিতরে আমি হঠাৎ করে একটা মেয়ের ছবি দেখলাম। এবং ছবিটা খুবই সুন্দর। মেয়ে বলতে কি মনে হয় যে আমার থেকে একটু বয়স্কই হবে, বাট চেহারাটা অনেক সুন্দর। ওর ফোনের ডিসপ্লেতে দেখলাম, ইব্রাহিমের ফোনে। তাই আমি ইব্রাহিমরে বললাম যে, "ইব্রাহিম, এই মেয়েটা কে?" তো ইব্রাহিম বলতেছে, "ওর নাম হচ্ছে নীলা।" আমি বললাম, "নীলা?" তো ইব্রাহিম কিন্তু তখন পড়াশোনা করতো, ও হচ্ছে পলিটেকনিক্যালে পড়তো। তাই আমি বললাম যে, "নীলা, বাট এটা তো অনেক সুন্দর। উনি কি বিবাহিত?" ওর এরকম বলতেছে। পরে বলে, "আরে না, এ বিবাহিত না। ও আমরা যে বাসায় ভাড়া থাকি সে বাসায় বাড়িওয়ালার মেয়ে। একটু স্বাস্থ্য ভালো তো, এই জন্য মনে হয় যেন বিবাহিতা, কিন্তু বিবাহিতা না।" আমি বললাম, "তা কি ও কি তোর গার্লফ্রেন্ড নাকি যে ওর ছবি ফোনের ডিসপ্লেতে দিয়ে রাখছো?" পরে বলে, "না, আমার গার্লফ্রেন্ড না, ঠিক গার্লফ্রেন্ড বলা চলে না। কিন্তু আমার খুব ভালো লাগে ওকে আর কি। আমাদের বাড়িওয়ালার মেয়ে খুব সুন্দর এবং খুব কষ্ট করে ছবি একটা উঠে ফোনের ডিসপ্লেতে দিয়ে রাখছি। মেয়েটার খুব ভালো লাগে।" আমি তখন বললাম, "তো ভালো লাগলে তুই প্রেমের প্রস্তাব দে।" ও বলে, "আরে না, আরে প্রেমের প্রস্তাব দেওয়াটা এত সহজ না। মহল্লার সব ছেলেরা ওর জন্য পাগল। ওর পিছনে ঘুরতে থাকে। ওর পিছনে আমার থেকে আরও ভালো, ভালো মানের ছেলেরা আছে। ওরে পটাতে পারবে এমন ছেলে এই দুনিয়াতে খুব কমই আছে।" তো আমি আর এই নিয়ে তার সঙ্গে কথাবার্তা বললাম না। এরপরে সেই তখন নিজ থেকে আমাকে নীলা সম্বন্ধে বলতো। নীলা সন্ধ্যার সময় বারান্দায় গিয়ে বসে থাকে চুল ছেড়ে, বাতাসের সঙ্গে তার চুল হচ্ছে দোলন খেলে। এরপরে ও বিকেলবেলা বাইরে হাঁটতে যায়। মানে নীলার শুধু প্রশংসা আমার সামনে করে। করে একদিন আমাকে বলতেছে যে, "আচ্ছা নেওয়াজ, তোর একটা কথা বলি। বন্ধু, তুই কি আমার একটা হেল্প করবি?" আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে, করব। কী হেল্প?" বলতেছে, "মেয়েটাকে আমার অনেক ভাল লাগে এবং তুই কি এই মেয়েটার সঙ্গে কথাবার্তা বলে আমার সঙ্গে একটু প্রেম করাই দিতে পারবি?" আমি বললাম, "তোর কথা আমি বুঝলাম না, মানি?" বলতেছে যে, "মেয়েটার সঙ্গে তুই কথা বলবি, বলে এরপরে মানে বলবি যে আমি তারে পছন্দ করি, তুই আমার ফ্রেন্ড, এই বলে মানে তুই প্রপোজ দিবি আর কি। আমার তারে প্রস্তাব দিতে ভয় লাগে, ও যদি রাজি না হয় বা ওদের বাসা থেকে আমাকে বের করে দেয়।" তাই আমি বললাম, "আমি যদি বলি তাও তো তোরে বের করে দিবে।" বলে, "না, তুই বললে যদি সে অস্বীকার করে বা আমাকে ভালো না বাসে, তাহলে আমি বলবো যে আমি আসলে জানি না কি আমার নাম বেচে তোমাকে কি বলছে, আমি এগুলো জানি না। তা এখন তুই কি একটু কথা বলবি?" আমি আসলে নিজেও এই প্রেম ভালোবাসার মধ্যে থাকতে চাই না। আমার এই ভালোবাসাবাসিগুলো ভালো লাগে না। কিন্তু সত্যি কথা বলতে কি, ওর ফোনের ডিসপ্লেতে মেয়েটাকে অনেক ভালো লাগছে। তাহলে আমি চিন্তা করলাম যে আমার বন্ধু বিয়ে করবে, আমি ঠিক আছে আমি একটু হেল্প করি। মানে ইব্রাহিম তো আমার খুব কাছের একটা বন্ধু, তা ঠিক আছে একটু হেল্প করি। পরে ওর কাছ থেকে আমি একদিন নাম্বারটা নিয়ে গেছি। নাম্বারটা নিয়ে আমি ওই দিন রাত প্রায় ১০টার দিকে ফোন দিছি। তো প্রথম কল দেওয়ার পরে মেয়েটা কল রিসিভ করেনি এবং 10:30টার দিকে যখন আবার কল দিই তখন কলটা রিসিভ করে। তো আমি আবার একটু মানে খুব ভদ্র ভাষায় কথা বলতে পারতাম। যাদের সঙ্গে কথা বলতাম খুব গুছিয়ে কথা বলতে পারতাম। পরে খুব সুন্দর করে মেয়েটার সঙ্গে কথা বলতেছি। মেয়েটা আমার সঙ্গে কথা বলতেছে, জিজ্ঞেস করছে কে?
আমি মানে ওভাবে পরিচয় দেই নাই, মানে কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলতেছে। এরকম করে প্রায় অনেকক্ষণ ধরে কথা বললাম। দেখলাম যে না, একটা রং নাম্বারে অন্য একটা ছেলে ফোন করছে, মেয়েটা রাগ করার কথা, ক্ষেপে যাওয়ার কথা, মানে এরকম কিছু হওয়ার কথা। বাট মেয়েটা দেখলাম কি খুব নর্মালি কথা বলতেছে, মানে ওর ভিতরে মানে কোনো রাগ নাই, ক্ষোভ নাই, বা একটু শান্ত স্বভাবই, ভালো একটা মেয়ে। পরে আমারে বলতেছে যে আমি তো আপনাকে চিনলাম না, অনেকক্ষণ ধরে কথাবার্তা বললাম, আপনি যদি একটু পরিচয়টা দিতেন। আমি বললাম আমি পরিচয় দিব, কিন্তু পরিচয় দিতে ভয় পাচ্ছি। পরিচয় পাওয়ার পর আপনি যদি আর কখনোই আমার সঙ্গে কথা না বলেন। পরে বলতেছে না না না, কথা বলবো না কেন, আমি অবশ্যই কথা বলবো, আপনার সঙ্গে কথা না বলার কি আছে, আপনি যদি মানুষ ভালো হয়ে থাকেন তাহলে কথা বলবো। আমি তখন বললাম যে আপনি কি ইব্রাহিমকে চিনেন? বলে কোন ইব্রাহিম? আমি বললাম আপনাদের বাসায় ভাড়া থাকে, পলিটেকনিক্যালে পড়ে, এমন এমন। পরে বলে হ্যাঁ চিনি তো। আচ্ছা হ্যাঁ, ইব্রাহিম, ইব্রাহিম ভাই আপনার কি হয়? আমি বললাম আমার কিছু হয় না, আসলে মূলত ইব্রাহিম আমাকে নাম্বারটা দিছিল। পরে বলতেছে কেন, উনি আপনাকে নাম্বার দিল কেন? আমি বললাম যে নাম্বারটা দিছে আসলে মানে ডিরেক্টলি বলে ফেলবো নাকি কীভাবে বলবো ঠিক বুঝতেছি না। বলছেন যে না না না, কথা ডিরেক্ট বলে ফেলাই ভালো, আর আপনার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলেছি তো, আপনি তো বুঝতেই পারছেন যে আমি ব্রড মাইন্ডের একটা মেয়ে। আমার মানে আমাকে একদম বুঝিয়ে বলতে হবে বা এভাবে বলার কোনো মানে নেই, আপনি আমাকে যেভাবে বলেন আমি বুঝতে পারবো। আমি বললাম না আসলে কি যে ইব্রাহিম আপনাকে পছন্দ করে, কিন্তু সে এটা আসলে মানে আপনার কাছে বলতে পারে না, বা সে বলতে হচ্ছে একটু মানে সংকোচ মানে ফিল করে আর কি, যার জন্য আমাকে দিয়ে বলাইছে। পরে একটু চুপ করে আসছে, কোনো কথা বলে না, অনেকক্ষণ চুপ করে থেকে বলতেছে আচ্ছা ইব্রাহিম যে আমাকে পছন্দ করে এটা আমি আগ থেকেও বুঝতে পারছি, তার চোখের চাহনি। আমি মেয়েরা কিন্তু একটা ছেলে চোখের দিকে তাকালে অনেক কিছু বুঝতে পারে, তাদেরকে কিন্তু আল্লাহ ক্ষমতা দিছে। তা আমি কিন্তু অনেক আগ থেকেই বুঝছি যে উনি আমাকে পছন্দ করে বা আমার সঙ্গে কোনো একটা সম্পর্কে যেতে চায়। কিন্তু মানে আপনি কিছু মনে করবেন না, আমি আপনাকে একদম খোলাখুলিভাবেই বলি, যেহেতু আপনার ফ্রেন্ড আমি তোকে আর সরাসরি বলতে পারবো না, তো যার কারণে আপনার কাছে বলি। আসলে ইব্রাহিম কেমন, আপনি তো তাকে দেখেছিলেন, আপনার কি তাকে ভাল লাগে? তো আমার ফ্রেন্ড ইব্রাহিম ছিল একটু কালো এবং ও একটু খাটো ছিল, আসলেই কিন্তু ও অতটা স্মার্ট না। পরে আমি বললাম যে না, ও আসলে এরকম এরকম। পরে বলে আপনি কি আমাকে কখনো দেখছেন? আমি বললাম আমি আপনাকে দেখি নাই, তবে ওর ফোনের মধ্যে আপনার ছবি দেখছি। পরে বলে আচ্ছা ছবি তো দেখছেন? আমি বললাম হ্যাঁ। বলে আচ্ছা আমার যে ছবিটা দেখছেন আমার সঙ্গে কি আপনার বন্ধু ইব্রাহিমের যায়? আপনি বলেন তো। তখন আমি একটু চুপ হয়ে গেলাম, আমি চুপ হয়ে বললাম যে আসলে ভালোবাসা তো। বলে হ্যাঁ ঠিক আছে, আমারও তো একটা ভালো লাগার বিষয় আছে, উনি আমাকে পছন্দ করে, উনি আমাকে ভালোবাসে, সেটা ঠিক আছে, কিন্তু আমার নিজেরও তো একটা ভালো লাগা বা আমার একটা পছন্দ অপছন্দের বিষয় আছে। এখন যদি আমার তারে ভালো না লাগে, সে আমাকে ভালো লাগে, এটা কি হবে বলেন? আমার নিজের ভালো লাগতে হবে না? আমি বললাম তাও ঠিক বলছেন, আপনার নিজেরও তো ভালো লাগতে হবে, শুধু সে আপনাকে পছন্দ করলে তা তো আর হচ্ছে না। তারপর বলতেছে আসলে সত্যি কথা বলতে কি জানেন, ওনার আমার ভালো লাগে না, আর মানে আমার ভালো লাগে না, আপনি ওনাকে বলে দিয়েন যেন উনি আমাকে এভাবে আর বিরক্ত না করে বা কারোর কাছে আমাকে দিয়ে প্রস্তাবটা না পাঠায়। আমি বললাম যে দেখেন আপনাকে ভালোবাসবেন না সেটা ঠিক আছে, কিন্তু আপনাদের বাসা থেকে বের করে দিয়েন না, কারণ ও আসলে হোস্টেল পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে এই সময়। বলে না 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 না, আমি বের করে দেবো কেন, আমি বের করবো না। এই কথা বলার পরে মেয়েটার সঙ্গে কথা বলে লাইন কেটে দিছি। পরের দিন আমি তখন আমার বন্ধু ইব্রাহিমরে ফোন দিয়ে বললাম যে দোস্ত এমন এমন ঘটনা। তো ইব্রাহিম খুব মন খারাপ করে, আমারে বলতেছে যে আসলে আমাকে এইভাবে প্রত্যাখ্যান করবে আমি বুঝতে পারি নাই, আসলে আমি চেহারা সুন্দর না বা আমি ভালো না, এই খুব মন খারাপ করে। এভাবে প্রায় 3 থেকে 4 দিন কেটে গেছে, আমিও কিন্তু ওই নীলা মেয়েটার আর কল দিই নাই, উনি আর আমাকে কোনো কল দেয় না। তবে হ্যাঁ, এটা সত্যি আমার মাঝে মাঝে মন চাইতো তার একটু কল দিই, তার সঙ্গে কথাবার্তা বলি। ইব্রাহিম ওরে পছন্দ করছে বা উনি ইব্রাহিমরে পছন্দ করে না, কিন্তু মেয়েটার আমার ভালো লাগছে। তো এই ঘটনার প্রায় 3 দিন পরে উনি নিজে আমাকে একদিন ফোন করে, ফোন করে আমাকে বলতেছে যে আমি তো তার নামটা আগেই বলছিলাম, পরে বলতেছে নেওয়াজ ভাই আপনার কি মন খারাপ? আমি বললাম যে না, মন খারাপ না। আমি একটু মানে কথা বলার সময় সবসময় একটু গম্ভীর হয়ে কথা বলি, মানে যে কেউ আমার সাথে ফোনে কথা বললে বলবে যে মানে ভাববে যে আমার মন খারাপ। তারপর বলতেছে যে আপনার ফ্রেন্ড ইব্রাহিমকে কি কিছু বলছিলেন? আমি বললাম হ্যাঁ, আমি ওকে মানা করছিলাম যে আপনি ওরা পছন্দ করেন না। বলে উনি কি বলছে? আমি বলি আসলে সে অনেক মন খারাপ করছে, তার অনেক মন খারাপ হয়েছে, সে একটু কান্নাকাটিও করছে। ও বলে কি করব বলেন, মনের উপর তো আসলে জোর খাটে না। এই করে করে উনি আমার সঙ্গে কথা বলে। এই করে 1 দিন 2 দিন 3 দিন করে উনি যে আমাকে কল দেয় আমার খুব ভালো লাগে, বা আমিও নিজে তাকে কল দিই, সেও কল করে আমিও কল করি, এবং দুজনের মাঝে এরকম কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে মানে মনের অজান্তে আমাদের দুজনের মাঝে একটা কেমন যেন একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। সম্পর্ক হয়ে যাওয়ার পরে ও তখন আমাকে বলতেছে যে আপনার সঙ্গে তো কথা বলছে আমার খুব ভাল লাগে, আসলে আমি কি আপনাকে একটু দেখতে পারি? আমি তখন বললাম আমি কিন্তু ইব্রাহিমের থেকেও পচা, মানে আমার চেহারা কিন্তু ইব্রাহিমের চেয়েও খারাপ। পরে বলে যে যেমনই হোক আপনার চেহারা, এতে আমার কোনো দুঃখ নেই, বাট আমি আপনাকে একটু দেখতে চাই, মানে আপনি কি আমার সঙ্গে একটু দেখা করবেন? মানে খুবভাবে রিকোয়েস্ট করতেছে।
আমি বললাম, এইভাবে আসলে বলার কিছুই নেই, আচ্ছা ঠিক আছে দেখা করব, কোথায় করবেন? তা আমাকে একটা লোকেশন দিল, যে একটা ঠিকানা দিল, ওই ঠিকানায় আমিও সেই ঠিকানা অনুসারেই তার সাথে দেখা করার জন্য গেছি। এবং এই ঘটনাগুলো কিন্তু আমি ইব্রাহিমকে জানাইনি, কারণ সে অনেক কষ্ট পাবে, ও তো ওরে ভালোবাসে নাই, এখন আমার সঙ্গে কথা বলতেছে বা আমার সঙ্গে মোটামুটি একটা সম্পর্ক হয়ে গেছে, এত হয়তো ইব্রাহিমের মনে কষ্ট যেতে পারে, এই জন্য আমি ইব্রাহিমকে কিছু জানাইলাম না, না জানিয়ে তার সঙ্গে দেখা করার জন্য গেলাম। এবং যাওয়ার পরে মেয়েটা হয়তো আমার বয়সের একটু বড় হবে, কিন্তু ভাই এত যে সুন্দর, যা বলার মতো না। আমি এক নজর দেখে তার জন্য মনে হয় পাগল হয়ে গেছি, অসম্ভব রকমের সুন্দর। এবং এই মেয়েটার সঙ্গে তখন কথাবার্তা বললাম, এবং কথাবার্তা বলতে বলতে মোটামুটি তার প্রতি আমার এক ধরনের ভালো লাগা তৈরি হয়ে গেছে, এক ধরনের ভালো লাগা তৈরি হয়ে গেছে। এবং সেদিন থেকে আমরা একটা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি, দুজন দুজনকে অসম্ভব রকমের ভালোবাসি। আমার পারিবারিক যে সমস্যা, এই সব কিছু তাকে জানাইলাম এবং তার সঙ্গে কথা বললাম। এভাবে তার সঙ্গে কথা বলতে বলতে আমি আরেকটা জিনিস জানতে পারছি, সেটা হচ্ছে ইব্রাহিম আসলে আমাকে ভুল বলছিল কি ইব্রাহিম ভুল জানতো সেটা আমি জানি না। ও যে বাসায় থাকতো এটি কিন্তু ওদের বাসা না, মানে ওই কিন্তু ওই বাসার বাড়িওয়ালার মেয়ে না, মানে জমিদারের মেয়ে না, মূলত ওই বাড়িটা হচ্ছে ওর খালুর বাড়ি, মানে ওর খালাম্মার বাসায় ও থাকতো এবং ও এই বাসায় থাকতো। তো ও আমার বন্ধু ইব্রাহিম মনে করছে যে এটা হয়তো বাড়িওয়ালার মেয়ে, কিন্তু বাড়িওয়ালার মেয়ে না। ওদের গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালীতে, কিন্তু ওইখানে থাকে, খালাখালুর সঙ্গে থাকে, এখানে থেকে পড়াশোনা করে। তো ওরে আমার তখন খুব ভালো লাগলো, ওর সঙ্গে কথাবার্তা বললাম। এরকম করতে করতে প্রায় অল্প কিছুদিনের ভিতরে আমাদের প্রায় মনের লেনাদেনা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি তখন তারে বললাম যে আমার তো তোমাকে ভালো লাগে, এবং এই ভালো লাগার বিষয়টা কিন্তু আমি আমার যে সৎ বাবা আছে নাসিরউদ্দিন, ওনাকেও বলছিলাম। এবং উনিও তখন বলল যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, মেয়ে যদি রাজি থাকে তাহলে আমি তোমাকে বিয়ে করায় নিয়ে আসবো, কারণ তুমি বিয়ে করলে, সংসারী হলে একটা ভালো জীবনে আসতে পারবা। এইভাবে অগোছালো জীবনের চেয়েও একটা গোছালো জীবনে চলে আসাটাই ভালো। আমি কথাবার্তা বলে তোমাকে হচ্ছে মানে কিছু একটা করে দিব, আমাকে বলতেছে। তা আমি যখন নীলাকে বললাম যে আমি বিয়ে করব এবং আমার আব্বাও তো রাজি, তুমি যদি ঠিক থাকো, তখন নীলা বলতেছে সে এখন আপাতত বিয়ে করবে না, মানে বিয়ে করবে না এগুলা বলতেছে। আমি যে কেন করবে না? বলতেছে আমার একটু পারিবারিক সমস্যা আছে, আমার ফ্যামিলি এখন রাজি হবে না, আমাকে একটু সময় দিতে হবে, এই সে। ও বলছে ও পড়াশোনা করে, কিন্তু কোন ক্লাসে পড়ে, কোথায় পড়ে, এ কোনো কিছুই কিন্তু আমি জানতাম না। আর আমি না ওর বিষয়ে কোনো কিছু জাস্টিফাই করার চেষ্টা করতাম না, ও যা বলতো আমি তাই বিশ্বাস করতাম, আমাকে আমার ভালো লাগতো, আমি ভাবতাম যে ও যেটা বলে সেটাই, এবং এর বাইরে হয়তো আর কোনো কিছুই না। এরকম করে একদিন, 2 দিন, 3 দিন কথা বলতে বলতে তখন আমরা মোটামুটি খুব গভীর একটা সম্পর্কে পৌঁছায় যাই। এবং গভীর সম্পর্কে পৌঁছায় যাওয়ার পরও একদিন আমাকে বলতেছে আমি তোমাকে এখন বিয়ে করতে পারবো না, আর আমার পরিবার এখন তোমাকে আমার কাছে বিয়ে দিবে না। আমি তখন বললাম কেন? বলে আমার বাবা তার এক দুঃসম্পর্কের মানে বন্ধুর ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করে রাখছে। ওই ছেলে আমেরিকাতে থাকে এবং ছেলে আমেরিকা থেকে আসলে পরে ওই ছেলের কাছে আমাকে বিয়ে দেবে। আমার আব্বা এখন আমাকে মানে বিয়ে দেবে না, আমি এখন কি করব? তা আমিও আসলে তারা ছাড়া থাকতে পারতেছি না। পরে আমি বললাম একটা কাজ করো। ও বলে আমি একটা কাজ করতে পারি, তুমি যদি রাজি থাকো আমি বাবাকে না জানিয়ে আমরা গোপনে বিয়ে করতে পারি। আমি বললাম ঠিক আছে, তাহলে গোপনেই বিয়ে করো, তোমার আব্বাকে জানানোর দরকার নেই, আমি আমার বাবাকে জানাই। ও বলে না, তুমি তোমার বাবাকেও জানাও না, তুমি কাউকে জানাও না, আমিও কাউকে জানাবো না, তুমি আমাকে আপাতত গোপনে বিয়ে করো, এরপর যখন সময় হবে তখন আমরা অনুষ্ঠান করে সবাইকে জানাবো। তো তার কথা মতো আমি তখন তাকে অনুষ্ঠান করে খুব গোপনে আমি তখন তাকে বিয়ে করি। এই বিয়ের বিষয়টা শুধু তার 2-3টা বান্ধবী জানতো, আর আমি জানতাম। আমার পরিবারের কেউ বা আমার বন্ধুদের মধ্যেও কিন্তু কেউ জানতো না। বিয়ের পরে আমি আর সে একসঙ্গে ঘুরতাম, মাঝে মাঝে হোটেলে থাকতাম, মানে আমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক হতো বা মোটামুটি সব কিছু ঠিক আছে। আর ওকে বিয়ে করার পরে আমি আমার আব্বাকে বলছিলাম, নাসিরউদ্দিনকে বলছিলাম যে আমি বিয়ে করছি এবং মেয়েটা এরকম এরকম ভালো। উনি বলতেছে তো ভালোই, সমস্যা নাই, তুমি সংসার করো। তো আমার কিন্তু অনেক টাকা ছিল, ধরেন আমি যে ঘর ভাড়া পাইতাম এই সমস্ত টাকা আমার কাছে থাকতো, এবং নানার যে গ্রামে জমি জমা ছিল ওগুলা বর্গা দিতাম বা ওগুলোতে চাষাবাদের জন্য লোকদেরকে দিতাম, সেখান থেকে টাকা পাইতাম, মোটামুটি ভালো টাকাই ছিল। তা আমি প্রায় এই সবটাকেই ভাই নীলের পিছনে খরচ করতাম। ওরা কখনো স্বর্ণের চেন মানে স্বর্ণের অর্নামেন্টস কিনে দিতাম, এরপরে ধরেন এটা কিনে দিতাম, ওইটা কিনে দিতাম, ওর পছন্দের যত যা লাগে সব আমি কিনে দিতাম। মানে প্রতি মাসে ওর পিছনে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করতাম। ওর চাহিদা পূরণ করতে গিয়ে আমি আমার নানার যে গ্রামে জমি আছে সেই জমি পর্যন্ত বিক্রি করছি গোপনে, আমার আব্বাকেও জানাই নাই, কাউকে জানাই নাই। যেহেতু নানার পরে আমার মায়ের মানে উত্তরাধিকারে আমি সম্পত্তির মালিক, যেহেতু আমার নানার কোনো ছেলে মেয়ে নাই, তো সেখানে আমি তখন আমার গ্রামে নানার জমি বিক্রি করি, নানার জমি বিক্রি করে ওকে স্বর্ণের চেন কিনে দিই, এটা কিনে দিই, ওইটা কিনে দিই, মানে মোটামুটি আমি ওর জন্য অনেক কিছু করি। এরকম করে আমরা দুজনেই তখন খুব গভীর একটা সম্পর্কে জড়ায় যাই। একটা পর্যায়ে আমারে বলতেছে যে আমরা একটা কাজ করব, আমরা এই দেশে থাকবো না। হঠাৎ করে তখন আমাদের সম্পর্কটা প্রায় 1.5 বছরের মতো হয়ে গেছে।
1.5 বছর পরে বলতেছে যে আমরা এই দেশে থাকবো না, আমরা এই দেশ থেকে চলে যাব। আমি তখন বললাম কেন, এই দেশ থেকে চলে যাব কেন, আমাদের এই দেশে তো সবই আছে, কি সমস্যা? ও বলে না, আমার কিছু পারিবারিক সমস্যা আছে, যার কারণে আমরা এই দেশে থাকবো না, আমরা এই দেশ থেকে চলে যাব। তুমি কিছু একটা করো, আমরা এই দেশে থাকবো না। তখন আমি বললাম যে এই দেশে থাকবো না, তুমি কোথায় যাবা? ও বলে আমার খুব ইচ্ছা, আমার আব্বা তো আমাকে আমেরিকান ছেলের কাছে বিয়ে দিতে চাইছিল, তা আমি তো আর ওই ছেলেকে বিয়ে করি নাই। সো আমি এখন চিন্তা করতেছি যে আমি ওইখানে চলে যাব, মানে ইউএসএ চলে যাব তোমাকে নিয়ে, তুমি কি আমার সঙ্গে যাবা? আমি বললাম যে হ্যাঁ যাবো। তা যাবো না কেন? এরকম করে দুজনের কথাবার্তা হয়েছে। কথাবার্তা হওয়ার পরে ও তখন আমাকে বলতেছে যে ও বল আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কীভাবে যাওয়া যায় এই বিষয় নিয়ে কথা বলি। তা আমি কিন্তু ও আমারে বলে যে বিষয়গুলো তুমি কিন্তু কারোর সঙ্গে শেয়ার করবে না, কাউরে বলবা না। যে আমি আচ্ছা ঠিক আছে, আমি কাউরে বলবো না। এই করতে করতে পরে সে করলো কি, কার সঙ্গে জানি কথা বলছে। কথা বলার পরে ও আমারে বলতেছে যে আমাদের ডিরেক্টলি আমেরিকাতে নিয়ে দেবে, আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনকে আমেরিকাতে নিয়ে যাবে, এবং উনি কীভাবে নিয়ে যাবে জানি না, কিন্তু তার সঙ্গে আমার কন্ট্যাক্ট হয়েছে 65 লক্ষ টাকা। ওই লোকে নাকি 70 লাখ টাকা চাইছে, ওই 5 লাখ টাকা কমাইছে, 65 লাখ টাকা। আমি বললাম তুমি এটা কি বলো, 65 লাখ টাকা, এত টাকা? ও বলে হ্যাঁ, এত টাকা ওনার সঙ্গে আমার কন্ট্রাক্ট হয়েছে, এবং উনি আমাদেরকে 3 মাসের মধ্যে নিয়ে যাবে। 3 মাসের মধ্যে নিয়ে যাবে। এখন তুমি কি আমি যদি আমার সঙ্গে সংসার করতে চাও তাহলে চলো, আমি এ দেশে থাকতে পারবো না, আমার অনেক সমস্যা আছে, আর আমার সব সমস্যার কথা আমি তোমাকে বলতেও পারতেছি না। আর তুমি যদি রাজি থাকো তাহলে টাকার ব্যবস্থা করো। তো এখন ভাই 65 লাখ টাকা তো আসলে মুখের কথা না, বা এত সহজ কথা না, এত টাকা আমি কোথায় পাবো? আমি তখন পাগলের মতো টাকা খুঁজতে শুরু করছি, টাকা পাই না, টাকা পাই না, টাকা পাই না। আর গ্রামেও আমি হঠাৎ করে এত টাকার জমিও বিক্রি করতে পারি না। আর আমার নানার গ্রামে জমি আছে, কিন্তু অত জমি নেই যে 65 লাখ টাকা আমি জমি বিক্রি করতে পারবো। আর ইতিমধ্যে আমি অনেক জমি বিক্রিও করে ফেলছি। পরে ও আমারে বলতেছে তুমি একটা কাজ করো, তোমাদের বাড়িটা একটা ব্যাংকের কাছে বন্ধক দাও, আমাদের যে বাড়িটা আছে বাড়িটা ব্যাংকের কাছে বন্ধক দেওয়ার জন্য। ও কিন্তু আমার বারবার বলতেছে তুমি কিন্তু তোমার আব্বাকে জানাইতে পারবা না, তোমার আব্বারে কিন্তু বলবা না। আমি তো আচ্ছা ঠিক আছে, আমি আমার আব্বাকে বলবো না। ও বলে যদি কাউরে বলো তাহলে তারা উল্টাপাল্টা তোমার বুঝাই দিবে, আমাদের সম্পর্কের মাঝে ফাটল ধরবে, আমরা চাই না কোনো থার্ড পার্টি আমাদের সম্পর্কের মাঝে আসুক। তুমি আমাকে বলবো, আমি তোমাকে বলবো, তুমি আমাকে বুঝবা, আমি তোমাকে বুঝবো, এতটুকুই। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি কাউকে জানাবো না। পরে বলতেছে যে তাইলে জমিটা বন্ধক দেওয়ার, মানে বাড়িটা বন্ধক দেওয়ার জন্য চেষ্টা করো। আমি তখন বাড়ি কোথায় বন্ধক দেবো, কোন জায়গায় বন্ধক দেবো, আমি তখন বাড়ি বন্ধক দেওয়ার জন্য লোক খুঁজে পাচ্ছিলাম না। তখনও আমারে বললো কি যে একটা ব্যাংকের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছে যে বাড়ি তারা বন্ধকে নিয়ে যাবে, 65 লাখ টাকা তারা দিবে বাড়িটা বন্ধক নিয়ে, তারপরে তুমি ওই টাকা দিয়ে আমরা আমেরিকাতে চলে যাব, পরে আমরা ইনকাম করে আমরা বাড়ি ছুটে নিব। আমি তখন ওর কথা রাজি হলাম। আসলে আমেরিকাতে যদি কত লক্ষ টাকা লাগে আমি কিন্তু সেটাও জানি না। ও আমাকে যেমনি বলতেছে, যেভাবে বুঝলাম সেভাবেই কাজ করতেছে। এই করতে করতে একদিন হইল কি, মানে আমরা যেদিন এই মানে বাড়ির কাগজপত্র যা বলছে আমি সব রেডি করছি, জমা দেওয়ার 2 দিন আগে, যেদিন জমা দিব তার 2 দিন আগে একদিন হঠাৎ করে ভাই তার মোবাইলে একটা কল আসছে। ও তখন রুমে ছিল না, বাইরে ছিল, ফোনটা আমার কাছেই ছিল। কল আসার পর আমি মোবাইলের দিকে তাকাই দেখতে পাই কি যে নাম্বারটা আমার বাবার নাম্বার। এই মানে মোবাইলে তো নাম্বারও উঠছে, আবার নামটাও উঠছে। মানে নামটা আছে জান লেখা, GAN জান, এবং নিচে আমার বাবার নাম্বারটা লেখা ওর ফোনের ভিতরে, মানে নাম্বার উঠে নামও উঠে। যখনই ভাই নাম্বারটা আমি দেখলাম এবং নাম্বারটা জান দিয়ে সেভ করা, আমি কিন্তু কখনোই ওর ফোন চেক করি নাই, ওর ফোন আমি কখনোই ধরি নাই। আমি সবসময় ওর ফোন হচ্ছে মানে ধরতাম না আর কি, আমাকে ধরতেও দিত না, আমি ধরতাম না, ওকে কখনোই সন্দেহ করতাম না। এই জিনিসটা দেখার পর আমি তখন অবাক হয়ে গেলাম, কী ব্যাপার, আমার আব্বার নাম্বারও জাম দিয়ে সেভ করে রাখছে। আমি তখন বারবার আমার ফোনের সঙ্গে নাম্বারটা মিলেই দেখতেছিলাম, যে দেখলাম যে একই নাম্বার, আমার আব্বার নাম্বার। 2টা কল আসছে, আমি তখন কলটা রিসিভ করলাম না। 2টা কল রিসিভ না করে আমি তখন কী করলাম, মানে ওকে আমি তখন বুঝে গেলাম যেখানে মেবি আমার সঙ্গে কোনো একটা গেমস খেলা হচ্ছে। তা নাহলে আমার আব্বা ওরে ফোন দিবে তা তো প্রশ্নই আসে না, আমার আব্বার নাম্বার ও কোথায় পাবে? আর আমার আব্বা যদি ওকে ফোন দিবে তাহলে ও কেন আমার আব্বার নাম্বারটা জান দিয়ে সেভ করে রাখছে? আমি তখন কিছু বুঝতে পারলাম না। বুঝতে না পেরে আমি তখন চুপচাপ আছি যে ঠিক আছে, দেখা যাক কী হয়। এরপরে আমি মানে একটু পিছিয়ে গেছে, যে না আমি জমি দিব না বা আমি জমি বিক্রি করব না, একটু পিছিয়ে গেলাম। ওই তখন আমাকে বলতেছে কী ব্যাপার, তুমি কি জমির কাগজপত্র ঠিক করছো? আমি তো ব্যাংকের সঙ্গে কথা বলছি, তারা তো যে কোনো সময় কাগজপত্র নিতে আসতে পারে, বা তোমার কি সব কিছু ঠিক আছে? আমি বললাম হ্যাঁ আমার সব কিছু ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি দিয়ে দিব সব কিছু। এরকম করে 1 দিন 2 দিন ঘুরতে ঘুরতে পরে আমি আমার একটা ফ্রেন্ডের সঙ্গে বিষয়টা শেয়ার করি। আমার খুব ঘনিষ্ঠ একটা ফ্রেন্ড, ইব্রাহিম না, আমার আরেকটা ফ্রেন্ড। আমি সেই ফ্রেন্ডেরে বললাম যে দোস্ত, এমন এমন ঘটনা আমার সঙ্গে তো এটা হইতেছে। আমার ফ্রেন্ড তখন আমারে বলতেছে তুই যাই করবি যেটাই করবি একটু ভেবে চিন্তে কর, কারণ তোর বাবা নাসির উদ্দিনকেও কিন্তু আমার খুব বেশি একটা মানে সুবিধার মানুষ মনে হয় না, তুই যা করবি যেটাই করবি একটু ভেবে চিন্তে কর।
এদিক দিয়ে তখন এই নীলা আমাকে বারবার চাপ দিতেছে, কী ব্যাপার তুমি বাড়ির কাগজপত্র দিচ্ছ না কেন, ব্যাংকের কাছে জমা দেবো, টাকা উঠাবো, ওদিক দিয়ে চলে যেতে হবে, আমাদের বিষয় চলে আসছে, আমরা ওয়েট করতে পারবো না, মানে এগুলো বলতেছে। এবার আমি করলাম কি, ঘটনাটা ইব্রাহিমরে জানাইলাম। প্রথম আমার একটা ফ্রেন্ডকে জানালাম, ও আমারে বলছে যাই করো যেটাই কর ভেবে চিন্তে সাবধানে কর। ইব্রাহিমকে জানানোর পরে ইব্রাহিম আমার দিকে একটু অবাক নজরে তাকায় আছে। ইব্রাহিম আমারে বলে, এই মেয়ের সঙ্গে তুই প্রেম করলি কবে, এই মেয়ে তোর গার্লফ্রেন্ড কবে হইল, বিয়ে কবে করলি, এবং তুই জমি, মানে আমি না কিছু বুঝতেছি না। ইব্রাহিম আমারে বলে, আমি বললাম দোস্ত আমি না কিচ্ছু বুঝি না, আমিও জানি না। এখনও আমারে বলতেছে যাই হোক, তবে মেয়েটা আমার কাছে ভালোই মনে হয়েছে, খারাপ না। যদি ও বলে জমি বন্ধক দিয়ে টাকা নেওয়ার জন্য, তাই তুই বাড়ি বন্ধক দে, সমস্যা কি, বাড়িটা বন্ধক দিয়ে মেয়েরে টাকা দে, তুই টেনশন করিস না, তোর কিচ্ছু হবে না। আমি বিশ্বাস করি মেয়েটা অনেক ভালো, এবং আমার সঙ্গে না হলেও তোর সঙ্গে হয়েছে, আমি এত অনেক খুশি। তো ইব্রাহিমের কথা আমার কাছে কেমন জানি একটু সন্দেহ সন্দেহ লাগতেছিল। আমি তখন করলাম কি, হঠাৎ করে কাউকে কোনো কিছু না বলে, আমার আব্বাকেও কিছু না বলে, ওই মেয়েরও কোনো কিছু না বলে, আমার যে প্রথমে যে বন্ধুকে শোনাইছিলাম ওই বন্ধুর বাসায় চলে গেছে। বন্ধুর বাসায় গিয়ে আমি মোবাইল ফোনটা বন্ধ করে দিয়েছি, আমার মোবাইল ফোনটা সুইচ অফ করে দিয়েছে। আমি তখন আমার বন্ধুরে বলতেছি, বন্ধু আমার সঙ্গে এগুলো হইতেছে। আমার ওই বন্ধুটা অনেক ভালো, তার নামটা আপনাকে না বলি। তাই ও তখন আমার বলতেছে, দোস্ত তোর পুরো কথাটা শুনে আমার কাছে মনে হয় এখানে ইব্রাহিমের কোনো না কোনো একটা হাত আছে। আমি বললাম কীভাবে? ও বলে কীভাবে আমি তোরে বলি, তা না হলে ইব্রাহিম কখনোই এইভাবে তোরে বলতো না যে তুই দিয়ে দে, মানে কোনো ফ্রেন্ড হইলে এভাবে ফ্রেন্ডকে বলে না। যেমন আমি কি তোরে বলছিলাম, আমার কাছে মনে হয় এখানে ইব্রাহিমের কোনো না কোনো একটা স্বার্থ আছে। আমি তখন বললাম যে মানে আমি এখন এটা কীভাবে বের করতে পারি বা কীভাবে কী করতে পারি। ওই তখন আমারে বলতেছে, তুই যেভাবেই বের করবি আমি তোর ব্যবস্থা করে দিতেছি, তুই টেনশন করিস না, তুই এখানে একটু রিল্যাক্স হও। ওর বাসায় আমি 3 দিন পর্যন্ত থাকলাম। 3 দিন পরে ও এসে একদিন আমারে বলতেছে, দোস্ত আমি মোটামুটি যেভাবে জাস্টিফাই করে ফেলছি, এবং আমি মূল ঘটনা বেরও করে ফেলছি। আমার এই ফ্রেন্ড আর ইব্রাহিমও কিন্তু ঘনিষ্ঠ ফ্রেন্ড, আমরা কিন্তু একই, কিন্তু ওই আমার বাসায় গোপনে লুকিয়ে রাখছে, ওই কিন্তু এটা ইব্রাহিমরে বলে নাই। তারপর ওয়াইসা আমারে বলতেছে যে দোস্ত আমার যা বের করে আমি বের করে ফেলছি, মূলত ইব্রাহিম এবং তোর যে বাবা এরা দুজনেই এক। ইব্রাহিমকে তোর বাবাই লাগাই দিছে, এবং তোর বাবাই কিন্তু তোকে দিয়ে এগুলো করাইছে। আর আরেকটা কথা আমি তোরে বলতেছি, আসলে মানে কীভাবে বলবো আমি জানি না, আমার কাছে মনে হয় বা আমি যতটুকু গোপনে খবর পাইলাম, নীলা নামের মেয়েটার সঙ্গে তোর বাবার কোনো না কোনো একটা সম্পর্ক আছে। আমি তখন বললাম, দোস্ত আমি কি করতে পারি বলো, একটা কাজ কর, মেয়েটারও একদিন উঠে নিয়ে আসে। আমার এই বন্ধুটা কিন্তু আবার একটু ডেয়ারিং টাইপের, ও আবার খারাপ ছেলেদের সঙ্গেও চলতো। পরে বলে মেয়েটারে উঠে নিয়ে আসি, তাইলে সব খবর বের করতে পারবো, মেয়েটার ধরতে পারলে সব বেরোবে। এরপর আমি বললাম যে ঠিক আছে, তাহলে মেয়েটারে কোথায় কীভাবে আনা যায়। তারপর আমি একদিন নীলারা হঠাৎ করে ফোন দিলাম, ও তো কান্নাকাটি করতেছে, আমি কেন ওর সঙ্গে কথা অফ করছি এটা সেটা। আমি বললাম তোমার সঙ্গে দেখা করবো, তুমি অমুক জায়গায় আসো। ওই জায়গায় ও আমার সঙ্গে দেখা করতে আসছে। এরই মাঝে আমার ফ্রেন্ড তখন তার গ্রুপ নিয়ে গেছে, এখান থেকে তাকে ম্যাক্রো বাসে করে উঠে ডাইরেক্ট আমার ফ্রেন্ডের বাসায়, আমার ফ্রেন্ডের বাসাকে কিডন্যাপ করে নিয়ে আসে। আনার পরে ওরে মাইট দেওয়ার আগে ও সব কথা স্বীকার করে ফেলে, ওকে মারবো এর আগে ও সব কিছু বলে ফেলে। ও বলতেছে যে ও যা করছে যেটাই করছে এই সব কিছু নাকি আমার বাবা করাইছে, এবং আমি যেটা শুনে অবাক হয়ে গেলাম, আমার বাবা নাকি তাকে বিয়েও করছে। মানে আমার বাবা যে নাসিরউদ্দিন, এই নাসিরউদ্দিন নাকি তাকে বিয়েও করছে, এবং সে মূলত আমার বাবা যে অফিসে কাজ করে, উনি অফিসের সিনিয়র, ওই সিনিয়রে ওই মেয়েটা আমার আব্বার অফিসেই চাকরি করে, মানে জুনিয়র পোস্টে চাকরি করে। ওই কিন্তু আমার বলছিল ও পড়াশোনা করে ওই করে সেই করে, সবই মিথ্যা কথা। মূলত আমার আব্বাই ওরে লাগাই দিছে আমার পিছনে, তবে আব্বা সরাসরি আমাকে না লাগাই দিয়ে ইব্রাহিমকে দিয়ে লাগাই দিছে, মানে ইব্রাহিমকে দিয়ে মেয়েটার আমার পিছনে লাগাই দিছে। এবং আমি তারে বললাম যে আমি তোমার এত টাকা দিছি, জমি বিক্রি করে তারা আমি লক্ষ লক্ষ টাকা দিছি ভাই, কম টাকা দিনে হিসাব করতে গেলে প্রায় 15-16 লাখ টাকার উপরে আমি ওরে দিয়ে দিছি। আমার নানার সব জমি গ্রামের প্রায় আমি বিক্রি করে দিছি। আমি বললাম আমার কাছ থেকে যে তুমি টাকা নিছো, টাকাগুলো কই? ও বলে আমি তোমার কাছ থেকে যে টাকা নিয়ে গেছি তার সমস্ত টাকাই তোমার বাবা নিয়ে গেছে। তোমার বাবা বলছে যে যে করেই পারি তোমার কাছ থেকে যদি জমিটা নিতে পারি, তাহলে তোমার বাবা আমাকে বিয়ে করবে, আমার সঙ্গে সংসার করবে, মানে আমার সঙ্গে সংসার করবে, বিয়ে তো উনি করছেই, কিন্তু আমার সঙ্গে উনি সংসার করবে। বলছি যেভাবেই পারি আমি যেন তোমাকে পটাই ফেলি, বা তোমার সঙ্গে যেভাবেই পারি তোমাকে তুমি যদি কোনোভাবে বাড়ির কাগজপত্রগুলো দিতা, তাহলে কিন্তু এটা মূলত একটা দলিল হয়ে যেত। ব্যাংকের সঙ্গে কোনো চুক্তি হতো না, মূলত জমিটা তুমি বিক্রি করে দিতা। ওভাবে কাগজপত্র রেডি করা হয়েছিল যে জমিটা তুমি বিক্রি করে দিতা, এবং এটা তোমার আব্বাই করছে। তা আমি তখন বললাম যে মেয়েটারে খুব মারতো এখানে। মারার পরে আমার ফ্রেন্ড বলতেছে মেয়েটার মাইরা লাভ নাই, ও তো হচ্ছে তোর মানে স্পাম, ওর দিয়ে কাজ করানো হচ্ছে, ওর তো কোনো এখানে দোষ নাই, বা দোষ থাকলেও এর দিয়ে কী করবি, আরে তুই ছেড়ে দে। তো মেয়েটারে এখানে কিছু অত্যাচার করছে, এবং করার পরে মেয়েটাকে ছেড়ে দিয়েছি।
দেওয়ার পরে আমি আমার ফ্রেন্ড তখন বলতেছে, আমার ফ্রেন্ড আমার বলতেছে, দোস্ত তোর তো এখন লাইফ পুরো রিস্কে আছে, কারণ তুই এখন বাসা থেকে বেরোলে যে কোনো সময় তোর সৎ বাবা তোরে মেরে ফেলতে পারে। তো তখনও করলো কি, ওর এক মামা আছে, প্রশাসনের লেভেলে আছে, অনেক বড় উপরস্থ কর্মকর্তা, এবং সেই মামার কাছে গেছে। মামার কাছে গিয়ে ওই আমার ফ্রেন্ড আমাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে সেই মামার কাছ থেকে আমি সব কিছু বলছি। বলার পরে মামা তখন বলছে, তুমি একটা কাজ করো, তুমি একটা মামলা করো। এই পরে আমি আমার বাবা নাসির উদ্দিনের নামে প্রথম ওনার সহযোগিতা আমি তখন মামলা করি ডিবি অফিসে। ডিবি অফিসে মামলা করি, এবং মামলা করার পরে সেই মামলা তদন্ত সব কিছু বের হওয়ার পরে তখন এই লোককে পুলিশ তখন ধরে নিয়ে যায়। এবং পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরে আমাকে তখন মোটামুটি বলা হয় যে তুমি তোমার বাসাতে মানে কখনোই আর ওনাকে আসতে দিবে না, যেহেতু তোমার মা মারা গেছে, তাহলে তো সেই বাসার আসার কোনো রাইট তার নাই, সে তো এখানে কোনো কিছু পায়ও না। আর তোমার মা সে মৃত্যুর আগেই সমস্ত সম্পত্তি তোমাকে দিয়ে গেছে, সুতরাং এই লোকে এখানে আসার কোনো রাইট নাই, তারা তার বাসা আসতে দিবে না। ওনাকে তখন পুলিশে নিয়ে আসে এবং তাকে অনেক মারধর করে জেলে রাখে, এবং আমি তখন আর কোনো দিনও ওনাকে আমার বাসায় অ্যালাউ করতাম না, বাসায় আসতাম না। তো আমার যে ফ্রেন্ড আমাকে এত উপকার করছে, আমি তখন ওর সঙ্গে আছি, ওর সঙ্গে চলাফেরা করি। আমার ওই ফ্রেন্ডটা খুব ভালো ছিল, মানে ভীষণ রকমের ভালো ছিল। এই ফ্রেন্ডের সঙ্গে চলাফেরা করতে হতে আমার ওই ফ্রেন্ড তখন আমাকে বলতেছে, দোস্ত আমার একটা ফ্রেন্ড আছে, মানে আমার ওই ফ্রেন্ড বলতেছে যে আমার একটা মেয়ে ফ্রেন্ড আছে, ওই খুব ভালো, এবং মেয়েটাও দেখতে শুনতে অনেকটা ভালো, বংশীয় ঘরের একটা মেয়ে, নাম হচ্ছে নাইমা হক, তুই ওরে বিয়ে করতে পারিস। এবং মেয়েটা সত্যি অনেকটা ভালো, এবং আমার মনে হয় যে আমার এই ফ্রেন্ড তোকে পেলে অনেকটা খুশি হবে, ও তোর মতো একটা সহজ সরল টাইপের ছেলেকে পছন্দ করে, বা তোর মতো কাউরে পাইলেও লাইফটা অনেক সুখের হবে, মেয়েটা অনেক ভালো আছে, শিক্ষিত আছে। তা আমার আসলে বিয়ে করার কোনো ইচ্ছা না, আমার বলে তুই বিয়ে কর, তুই এখন বিয়ে না করলে তুই লাইফটা আরও এলোমেলো হয়ে যাবে, আর তোর মা যেরকম ডিপ্রেশনে একটা সময় মারা গেছে, তুই এরকম ডিপ্রেশনে মারা যাবে। সো তুই সব কিছু বাদ দিয়ে, অতীতের সব কিছু বাদ দিয়ে তুই আমার ফ্রেন্ড নাইমারে বিয়ে কর, নাইমা মানুষ হিসেবে অনেক ভালো। তবে দোস্ত তোর কাছে একটা রিকোয়েস্ট, তুই তোর অতীতের ঘটনাগুলো ওর কাছে বলিস না, কারণ ও তো অনেক ক্লাসিক মেয়ে, হয়তো তোর অতীতে তুই বিয়ে করছিস, 2 বছর সংসার করছিস, এগুলো জানার পরে হয়তো মেয়েটা তোকে অ্যাকসেপ্ট নাও করতে পারে। সো তুই অতীতের কথাগুলো তাকে না বলে তার সঙ্গে কথাবার্তা বলে দেখ যে তুই তাকে বিয়ে করতে পারিস কিনা। তো আমার মনে হয় যে ও আমাকে এরকম বলতেছে, ও এরকম একটা ছেলে পছন্দ করে তোর মতো আর কি। তাই আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুই একদিন আমার বাসায় নিয়ে আসিস। এইটা বলার কিছুদিন পরে আমার বন্ধু তখন এই নাইমাকে আমাদের বাসায় নিয়ে আসে। বাসায় আনার পরে আমি তখন মেয়েটাকে দেখলাম, এবং মেয়েটা দেখতে শুনতে বেশ সুন্দরী ছিল, মানে আমার লাইফে আমি যতগুলোর সাথে রিলেশন করেছি, যেমন নীলার সঙ্গে ছিলাম, মনে হয় নীলার চেয়েও নাইমা আরও বেশি সুন্দর। পরে আমার ফ্রেন্ড তখন ডিরেক্টলি বলে যে আমার বন্ধু কোনো প্রেম ভালোবাসার মধ্যে নাই, ওর বাবা মারা গেছে, এবং এই যে বিল্ডিংটা দেখতেছো এটা মালিক ও, এবং ও হচ্ছে আসলে ওর পৃথিবীতে কেউ নেই, সোজা কথা যেটা। ও এখন তোমাকে বিয়ে করতে চায়, ও কোনো প্রেম ভালোবাসার মধ্যে নাই, তুমি যদি বিয়ে করো তাহলে পারিবারিকভাবে তখন কথা বলো। পরে ও বলতেছে, তাহলে তা আমাকে ডাকার কী দরকার, আমার বাবা মায়ের সঙ্গে কথা বললেই তো হয়, আমার বাবা মা যদি ছেলে পছন্দ করে তাহলে ছেলের কাছে বিয়ে দেবে। আমার ওই বন্ধু তখন সম্পূর্ণ গার্ডিয়ান হয়ে, আমার ওই বন্ধুর বাবা মা গার্ডিয়ান হলে তখন এই নাইমার আব্বা আমার সঙ্গে কথা বলে। আমার ওই বন্ধুই আমাকে আমার জীবনটাতে এতটা হেল্প করে। পরে নাইমার আব্বা আম্মার সঙ্গে কথা বলার পরে নাইমার আব্বা আম্মা তখন আমাকে দেখে, এবং সব কিছু আমার সম্বন্ধে ওরা যতটুকু ওদের যাচাই করার করে পরিশেষে তারা বিয়ে দেওয়ার জন্য রাজি হয়। রাজি হওয়ার পরে তখন খুব ছোটোখাটো করে, আমি কিন্তু আমার আব্বাকেও এইসব বিষয়ে ডাকি নাই, যে মানে যেই নাসির উদ্দিন যিনি আমার এত বড় ক্ষতি করলেন, আমি কিন্তু ওনাকে ডাকি নাই, উনি কিন্তু ওনার মতো করে বাসা থেকে বেরিয়ে গেছে। এরপরে আমি এই নাইমাকে বিয়ে করি, আমার ফ্রেন্ডের মাধ্যমেই বিয়ে করি। বিয়ে হওয়ার পরে নাইমা আর আমি একসঙ্গে থাকতেছি, তখন আমি আলহামদুলিল্লাহ একটা সুখী জীবনে চলে আসি। আমার জীবনের আর কোনো ডিপ্রেশন নাই, কোনো টেনশন নাই, সব দিক থেকে আমি বেশ ভালো আছি, আল্লাহর কাছে শুকরিয়া। এইভাবে নাইমার সঙ্গে সংসার করতে করতে একটা পর্যায়ে আমার ঘরে একটা কন্যা সন্তান হয়। আমার একটা কন্যা হয়, নাইমার ঘরে একটা কন্যা হয়, এবং আমার মেয়েটা দেখতে অনেকটা নাইমার মতোই হয়। আমি তখন বেশ খুশি আলহামদুলিল্লাহ। এরকম করতে করতে একটা পর্যায়ে হলো কি, ওই আমাকে বলতেছে যে আমার বিয়েটা করার, আমি নাইমাকে বিয়ে করার মানে বাচ্চাটা হওয়ার প্রায় 3 থেকে 4 মাস পরে আমি হঠাৎ করে খেয়াল করে দেখলাম কি যে নাইমা কেমন জানি মানসিকভাবে অনেকটা মানে সবসময় মন খারাপ করে থাকে, খুব বেশি একটা কথা বলে না। আমি তাকে দেখে কেমন জানি একটু অন্যরকম মনে হয়। আমি একদিন তারে বললাম যে তুমি এরকম গম্ভীর হয়ে থাকো কেন, তুমি এরকম মন খারাপ হয়ে থাকো কেন, তুমি কয়েকদিন ধরে খুব মন খারাপ করে আছো, বলো তো আমাকে কী হয়েছে তোমার। পরে আমারে বলতেছে, তুমি আমাকে একটা কথা বলতে হবে, এবং আমার মেয়ের মাথায় হাত দিয়া। আমি বললাম, আরে মেয়ের মাথায় হাত দিতে হবে কেন, আমি তোমার কাছে কোনো মিথ্যা বলবো না, আমি যা বলবো সত্যিই বলবো, তুমি এরকমটা করো না তো, আমাকে বলো তো কী হয়েছে। বলে, না, আমার মেয়ের মাথায় হাত দিয়ে তোমাকে সত্যি কথা বলতে হবে, তুমি আমার মেয়ের মাথায় হাত দাও, আমি বিশ্বাস করবো। আমি যে আচ্ছা ঠিক আছে, দিলাম তোমার মেয়ের মাথায় হাত, এবার তুমি বলো। ও বলে, তুমি কি আমার আগে কাউকে বিয়ে করছিলা? এটা বলার পরে ভাই তখন আমার গলা শুকিয়ে যায়।
আয় হায়, এখন আমি কী উত্তর দিব, কারণ আমার একটা হাত তখন আমার মেয়ের মাথায়। আমি তখন নিচের দিকে তাকায় আসতো, বলে সত্যি করে বলো যে তুমি কি এর আগে কাউকে বিয়ে করছিলা, কারোর সঙ্গে সংসার করছিলা? তা আমি তখন বুঝে গেছি, যেহেতু আমাকে ডিরেক্টলি এমনিই জিজ্ঞেস করছে, তাহলে ওই সব কিছু জেনে শুনে বুঝেই কিন্তু জিজ্ঞেস করছে, ওই কিন্তু না জেনে আর আমার জিজ্ঞেস করে নাই। আমি তখন বললাম যে তুমি যেটা জানছো কে তোমাকে বলছে? ও বলে যেই বলুক, তুমি আমাকে বলো এটা সত্য কিনা যে তুমি এর আগে বিয়ে করছো। আমি বলি জি করছি। ও বলে কারা করছো? আমি তখন ডিরেক্টলি বললাম আমার সৎ মা রে। ও বললো তোমার সৎ মা রে? আমি বললাম হ্যাঁ। তো আমি জানতাম না যেটা আমার সৎ মা। আর হয়তো আমার বন্ধু তোমাকে কোনো কিছু বলে নাই, ও আসলে বলছিল তোমাকে না জানায় বিয়ে করার জন্য। তখন বলে তোমার বন্ধু বলছে না জানায় বিয়ে করার জন্য, আর তুমি আমাকে না জানায় বিয়ে করে ফেললা, এটা কি তোমার ঠিক হয়েছে? এটা কি তুমি ঠিক করলা? আমি তখন বললাম যে দেখো, আমি যাই করছি যেটাই করছি আমি ভুল করছি, আমি জানি। তোমাকে আগে আমার সব কিছু মানে বলে দেওয়া দরকার ছিল, আমি তোমাকে বলি নাই, এইটা আমার ভুল হয়েছে। আমাকে বলে তো এখনই ভুলটার সংশোধন করো, সত্যি করে বলো। আমি তখন ওর কাছে সমস্ত কিছু খুলে বলি, মানে খুলে বলার পরেও তখন বলে যে তোমার কি মনে হয় যে এর পরেও তোমার সঙ্গে আমি সংসার করতে পারি, আমাদের সংসার হতে পারে? আমি তখন বললাম যে দেখো নাইমা, আমার ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারিনি, আমি আমার বাবার চক্রান্তের শিকার, আমি পারিবারিকভাবে আমার আসলে কোনো গার্ডিয়ান ছিল না, এবং যার কারণে আজকে আমার এই অবস্থা, তুমি আমাকে মাফ করে দাও, আমি আসলেই ভুল করে ফেলছি। ও তখন আমাকে বলতেছে না তুমি ভুল করো নাই, তুমি জেনে শুনে আমার জীবনটা নষ্ট করছো, তুমি জেনে শুনে আমার জীবনটা নষ্ট করছো। সারাটা রাত আমার সঙ্গে খুব ঝগড়া করলো, ঝামেলা করলো, এবং ঝামেলা করে সকালবেলা আমার বাচ্চাটারা নিয়ে আমার বাসা থেকে চলে গেছে। বাচ্চাটা নিয়ে বাসা থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে আমি তখন আমার ফ্রেন্ডের বাসায় গেলাম, আমার বন্ধুরে বললাম যে এমন ঘটনা, আমার বউ তো চলে গেছে। ও বলে ওইগুলো জানছে কার কাছ থেকে? আমি বললাম কার কাছ থেকে জানছে তা তো জানি না, ও তো সবসময় বাসায় থাকতো, আর বাসা থেকে তো খুব বেশি একটা বেরোতো না। তো ও তখন আর কারোর সঙ্গেই কথা বলে না, মানে নাইমা কারোর সঙ্গে কথা বলে না, কারো কোনো ফোনও পিক করে না। আমার বন্ধু কল দেয়, বন্ধুর আব্বা আম্মা কল দেয়, ও কারো কল ধরে না। পরে আমার বন্ধু বলতেছে একটা কাজ কর, তুই ওদের বাসায় যা, একদিন বাসায় গিয়ে তোর সঙ্গে কথা বল। পরে আমি ওদের বাসায় গেছি, বাসায় যাওয়ার পরে দেখলাম কি যে আমার সঙ্গে ও কথা বলে না। ওর আব্বা আম্মা আমাকে চিটার বাটপার বলে, ওর আব্বা আম্মা আমার সঙ্গে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, এবং আমি ওদের মেয়ের জীবন নষ্ট করে দিছি, আমাকে এইটা সেটা হাজারটা কথা শোনাইতেছে। আমি তখন বললাম যে দেখেন, আমি আসলে যা করছি যেটাই করছি, আমি ওর কোনো ক্ষতি করি নাই, আমি তো ওকে আমার স্ত্রীর মর্যাদা দিয়েছি, আর আমার লাইফে যেটা আগে ছিল সেটা সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্ট, এটা আসলে কোনো বিয়েও বলবো না। ওর বাবা তখন বলে তুমি 2 বছর ধরে এই মহিলাটার সঙ্গে সংসার করছো, তার সঙ্গে ছিলা, তারে আবার ধইরা উঠে আইনা তারে নিয়ে কত ঘটনা করছো, আর এই সব কিছুই তুমি আমার মেয়ের কাছে লুকাইছো, আমাদের কাছে লুকাইছো। তুমি যেমন বাটপার, তোমার বন্ধুও বাটপার, এবং তার বাবা মাও বাটপার, তুমি আমাদের বাসায় আর আসবা না। আমাকে তখন আর ওই বাসায় ঢুকতে দিচ্ছে না, বাসায় যেতে দিচ্ছে না। ভাই আমি তখন পাগলের মতো হয়ে গেছি, আমার নাওয়া নাই খাওয়া নাই, আমি তখন এই রাস্তায় ঘুরতেছি, মানে আমার জীবনটাই তো ভাই কষ্টে কষ্টে কাটলো, আমার জীবনের সুখটা কবে পাইলাম? আমার জীবনে তো আমি কখনো সুখের দেখা পাইলাম না, দুঃখের পর দুঃখ, দুঃখের পর দুঃখ, দুঃখ নিতে নিতেই তো আজকে এই পর্যন্ত আসছে। আমি তখন কী করবো আর বুঝতে পারতেছিলাম না। নাইমের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করি, নাম্বার ব্লক করে দেয়, কথা বলে না। এরকম করতে করতে জাস্ট আমি পাগলের মতো হয়ে গেছি, এবং একটা পর্যায়ে আমি তখন নেশা করতে শুরু করি। মানে আমি ওকে হারাইছি, তো আমি আর কি করব। আমি তখন নেশা করতে শুরু করি, আমার তো কোনো গার্ডিয়ান নাই, যার কারণে আমি নেশা করলে কেউ আমারে বলারও নাই যে তুই নেশা করিস না, বা তুই নেশাখোরের জীবন থেকে সরে, এটা তো কেউ বলে না। আমি নেশা করতে করতে প্রায় 1 বছরের মতো হয়ে গেছে। 1 বছর পরে ও আমাকে তখন লিখিতভাবে ডিভোর্স করে দেয়, নাইমা ডিভোর্স করে দেয়। আমার ফ্রেন্ড বা যারা আমার শুভাকাঙ্ক্ষী ছিল আর কি, আমার আত্মীয় স্বজনদের মধ্যে, আমার নানু বাড়ির আত্মীয় স্বজনের মধ্যে, এরা অনেকে আমাকে বলতেছে যে নেওয়াজ এগুলো বাদ দাও, তুমি বিয়ে করো, এবং তুমি বিয়ে করে সংসার করো, যে মেয়ে চলে গেছে এবং তারে আনার জন্য তো তুমি কম চেষ্টা করো নাই, ও যেহেতু আসেই নাই, তাহলে ওর জন্য আর অপেক্ষা করো না, তুমি বিয়ে শাদী করে তুমি সংসার করো, মেয়েটা তুমি ভুলে যাও। কিন্তু এই নির্মম বাস্তবটা আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। আমার মনকে আমি কোনোভাবেই বুঝাতে পারিনি যে আমার লাইফে নাইমা থাকবে না। আমি এর আগে নীলার সঙ্গে সংসার করেছি 2 বছর, কিন্তু নীলার প্রতি আমার এমন ইমোশন মানে ধারে কাছেও ছিল না। কিন্তু নাইমার প্রতি আমার যে পরিমাণের আবেগ, ভালোবাসা, আর বিশেষ করে নাইমা তো আমার সন্তানের মা, ও যেহেতু আমার সন্তানের মা হয়ে গেছে, তার মানে সারা দুনিয়া একদিকে আর নাইমা আমার কাছে একদিকে। প্রায় 1 বছরের মতো চেষ্টা করলাম। 1 বছর পরে ও নিজে আমাকে ডিভোর্স লেটার দিয়ে দেয়। ডিভোর্স লেটার দিয়ে দেওয়ার পরে আমার ফ্রেন্ডরা সবাই বলতেছে যে ডিভোর্স যেহেতু দিয়ে দিছে, তাহলে এখানে তো আর কোনো কিছু খাটে না বা কোনো কিছু করা যায় না।
ডিভোর্স দিয়ে দেওয়ার পর আমি তখন পাগলা কুত্তার মতো হয়ে গেছি যে যাই হোক যেটাই হোক আমার ওরে লাগবে। আমার এই ডিভোর্স দেওয়ার ঠিক 3 মাস পরও তখন আরেক জায়গায় বিয়ে বসে ফেলে, মানে আরেক জায়গায় বিয়ে করে ফেলে। আরেক জায়গায় ওর বিয়ে হয়ে যায়, ওই লোকের সঙ্গে বিয়ে হয়ে যায়, সেখানেও চলে যায়। চলে যাওয়ার পরে আমি তখন মানে কী করব ঠিক বুঝতে পারতেছিলাম না। একটা সময় হঠাৎ করে আমার মাথায় একটা অন্যরকম চিন্তা চলে আসে, যারে আমি সহজে পাই নাই তারে আমি অন্যভাবে আনবো। ওই যেহেতু আমার সন্তানের মা এবং আমি যেহেতু ওকে ছাড়া বাঁচবই না, সুতরাং আমি যে করে পারি ওকে উঠাই নিয়ে আসবো। যেভাবে আমি নীলাকে উঠাই নিয়ে আসছি একইভাবে আমি নাইমাকে উঠে আনবো। আমি তখন আমার ফ্রেন্ডকে জানাইলাম যে এমন এমন ঘটনা। ও বলে, দেখ নীলা একটা খারাপ মেয়ে ছিল, তারে উঠে আনছিস বা যাই হোক যেটাই হোক, এর তো একটা সমাধ হয়েছে, কিন্তু নাইমা কিন্তু খারাপ মেয়ে না, আর ওর বাবার ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, এখন এটা করা কিন্তু ঠিক হবে। আমি বললাম, দোস্ত আমি কিচ্ছু জানতে চাই না, আমি নাইমারে চাই, সুতরাং যেভাবে হোক আমি নাইমাকে উঠে আনবো এবং নাইমারে উঠে আনার জন্য তুই ব্যবস্থা কর। তখন ও বলা যে আচ্ছা ঠিক আছে। পরে ওরে আমি রাজি করাইছি এবং আমরা কিছু টাকা পয়সাও খরচ করছি, কম না প্রায় অনেক টাকায় খরচ করছি। করার পরে একটা সময় যে কোনোভাবেই হোক আমি তখন নাইমাকে কিডন্যাপ করি, আমার মেয়েটা সহ একটা মার্কেট থেকে কিডন্যাপ করি এবং কিডন্যাপ করে আমি আমাদের যে বাড়ি আছে আমি ডিরেক্টলি আমার বাড়িতে নিয়ে আসি। আমার বাড়িতে আইনা 2 দিন পর্যন্ত আমার বাড়িতে রাখে এবং 2 দিন পর আমার বাড়িতে পুলিশে আনাগোনা শুরু করে, সিআইডি ঘোরাফেরা করে। 2 দিন পরে এক রাতের বেলা আমাদের বাড়ি থেকে স্থানান্তর করে আমি আরেকটা বাড়িতে ওকে নিয়ে রাখি। রাখার পরে 2 দিনও কোনো খাওয়া দাওয়া করে না, মানে খাওয়া দাওয়া করে না, ঘুমায় না, মানে মেয়েটারও দুধ দেয় না, মানে যা করতেছে ভাই আপনাকে ঠিক বলে বুঝাতে পারবো না। খুব মারাত্মক অবস্থা। মেয়েটারে মারে, মেয়েটারে কাছে নিলে মারে, মেয়েটারে কোলে নেয় না। আমি ওর হাতে ধরি, পায়ে ধরি, ওরে আমি বলি যে দেখো সব কিছুর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি স্বীকার করি সব অপরাধ আমার, আমি সব অন্যায় করছি, আমি সব অপরাধ করছি, তুমি আমাকে মাফ করে দাও। এই কথাবার্তার মাঝে যে মানে ওই আমারে বলতেছে জানা আমি তোমার কখনোই মাফ করবো না, আমি তোমার কখনোই ক্ষমা করবো না, তুমি আমার উঠে আনছো কেন, আমি তো বিয়ে করছি, আরেকটা লোকের সংসার করছি, তুমি সেই সংসার থেকে আমাকে কেন নিয়ে আসলা, আমি তো তার সঙ্গেই ছিলাম, আমাকে আনছো কেন। আমি বললাম যে ঠিক আছে আমি নিয়ে আসছি, আমি অপরাধ করছি, আর তুমি আমার সঙ্গে সংসার করো, আমার সঙ্গে থাকো, আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না। না ও ভাই আমার কোনো কথাই শুনবে না। এরকম করতে করতে 1 দিন 2 দিন 3 দিন ওই ঘরের মধ্যে আমি আটকায় রাখতাম, মানে ঘর থেকে বেরিয়ে দিতাম না। এমন একটা রুমে আটকাইতাম, ও চিল্লায় ফিল্লায় যাই করবে যেটাই করবে ওই তো ঘর থেকে বেরোতে পারবে না। আমি দরজা খুলে ও রুমে যাইতাম, ওই আমারে মারতো, মানে যা করতো মানে বলার মতো না। ও নিজের হাত কাটতো বা এরকম করতো। এই করতে করতে একদিন হলো কি বিকেলবেলা আমি ওর সাথে ঝগড়া লাগে গেছি রুমের মধ্যে গিয়া, যে আমার তুমি কেন ছেড়ে দিলা, আমি নিলে একটা অন্যায় করছি, একটা অপরাধ করছি। এই ঝগড়া করা অবস্থায় তখন আমার কোলে আমার মেয়েটা ছিল, মেয়েটা কান্না করতেছে, কান্না করতেছে এরকম করতে করতে তারপর আমি করলাম কি যে আমি মানে মেয়েটাকে নিয়ে বেরিয়ে যাবো, মেয়েটা যেহেতু কান্না করতেছে এটা, এবং বেরিয়ে যাওয়ার সময় সে কি ফ্লোরে পানি ঢালছে নাকি আমি জানি না, এই মানে বেরোয়ার সময় হঠাৎ করে পা পিছলে আমি জায়গার মধ্যে পড়ে যাই এবং পড়ার সঙ্গে সঙ্গে আমার মেয়েটা মানে মাথার মধ্যে ভীষণভাবে আঘাত খেয়ে মাথাটাও ফেটে যায়, রক্ত বের হয়ে যায়। ওই তখন চিৎকার দেয়, আমি তখন চিৎকার দিই, আমি মেয়েটারে নিয়ে বাইরে যাই, ও কিন্তু আমার সঙ্গে সঙ্গে বাইরে যায়। ওর কিন্তু আমি এখানে অনেক দিন ধরে আটকায় রাখি, ওই রুমে আটকায় রাখি। ও বের হয়, আমিও বের হই। আমি তখন মেয়েটাকে নিয়ে দৌড়ে হচ্ছে আপনার থানা মানে আপনার হসপিটালের দিকে যাও। হসপিটালে নিলে পরে সেখানকার ডাক্তাররা বলতেছে আমার মেয়েটা নাকি মারা গেছে। মেয়েটা মারা গেছে বলার সঙ্গে সঙ্গে ওই তখন জায়গার মধ্যে অজ্ঞান হয়ে যায়, মানে আমার বউ নাইমা জায়গার মধ্যে অজ্ঞান হয়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে আমি তো তখন কী করবো ঠিক বুঝতে পারতেছি না যে আমি এটা কী করলাম। তো সেখান থেকে আমি হসপিটাল থেকে লাশটা নিলাম, মানে আমার মেয়েটাকে নিলাম, নিয়ে আমি মেয়েটাকে নিয়ে বাসায় গেছি। নাইমার বাবা মায়ের খবর দিছি, নাইমার বাবা মা এসে নাইমাকে নিয়ে গেছে। আমি বাসায় গেছি, রাত্র তখন প্রায় আপনার 1টার মতো বাজে, রাত 1টা বাজে। পুলিশ এসে আমাকে আমার বাসায় ধরে ফেলছে। পুলিশ এসে আমাকে ধরে আমার মেয়েরা আমি মেরে ফেলছি। ওরা আমার নামে হত্যা মামলা দায়ের করছে। ওই হত্যা মামলা এবং কিডন্যাপ, আমি ওকে কিডন্যাপ করছি, তার দর্শন করছি এবং তার মেয়েরে হচ্ছে আমি মেরে ফেলছি এবং এই মামলাগুলো দিয়ে তখন আমাকে তারা জেলে ঢুকিয়ে দেয়। 1 দিন 2 দিন নয়, বহু বৎসর আমি জেলের ঘানি টানি। বহুর বৎসর জেলে থাকার পরে আমার বন্ধুবান্ধব তারা অনেক কষ্ট করে আমাকে একটা সময় জেল থেকে বের করে আনে। অনেক টাকা পয়সা খরচ হয়, জেল থেকে বের করে আনে এবং বের করে আনার পরে আমি এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই যে রাত আমি নাইমাকে আমার কাছে পাওয়ার জন্য চেষ্টা করি নাই। জীবনের সর্বোচ্চটা দিয়ে আমি নাইমাকে পেতে চাইছিলাম, কিন্তু আমি আর নাইমাকে পাই নাই। এবং নাইমা আমার ঘর থেকে যাওয়ার পরে আবারও সেই পুনরায় যে স্বামীর ঘর থেকে আমাকে কিডন্যাপ করে আনছি ও সেই স্বামীর ঘরে চলে গেছে। আমার মেয়েটা মরে গেল
এরপরে নাইমার ঘরে সন্তানাদি হলো, তার স্বামীকে নিয়ে অনেক সংসার করতে আসছে, কিন্তু আজ অবধি পর্যন্ত আমি কোনোভাবেই আমার মন থেকে 1 সেকেন্ডের জন্য নাইমাকে সরাতে পারতেছি না। অনেকগুলো বৎসর কেটে গেল, অনেকগুলো দিন কেটে গেল, কিন্তু কোনোভাবে 1 সেকেন্ডের জন্য আমি নাইমাকে সরাতে পারছি না। আজও প্রতিটা রাত আমি শুধু নেশা করে করে কাটাই দিচ্ছি। বাড়ির ভাড়া পাই, খাই, নেশা করি, ভাড়া পাই, খাই, নেশা করি, এই ছাড়া আমার আর কোনো কিছুই নাই। আমি বাড়িটা অনেকবার বন্ধক দিয়েছি, গ্রামে নানার যত সম্পদ আছে সব বিক্রি করেছি। আমারে সবাই বলে বিয়ে করার জন্য, সংসার করার জন্য। আমি কোনোভাবে কোনো বিয়েও করি না, কোনো সংসারও করি না, বা আমি পারিও না। আমি নিশ্চিত করে বলতে পারি যে আমি কারোর সঙ্গে সংসার করতে পারবো না। এখন আমি আপনাকে এই কথাগুলো বলছি এবং শেষ পর্যন্ত আপনার কাছে একটা অনুরোধ করে বলি, আপনার অনেক গল্প আমি শুনি, সেখানে আপনার কাছে অনেক কবিরাজের নাম শুনি। এমন কোনো কবিরাজ যদি থাকে, সে যত লাখ টাকা বলে, প্রয়োজন আমার বাড়িটা বিক্রি করে দিয়ে হইলে আমি তার হাতে কোটি টাকা উঠিয়ে দেবো, এরপরও সে যদি আমার বউ নাইমাকে আমার কাছে নিয়ে দিতে পারে, আমি কোনোভাবে নাইমাকে ছাড়া বাঁচবো না ভাই। আপনার কাছে অনুরোধ করে বলি, আপনি আমাকে একটা ভালো কবিরাজের নাম্বার দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এ পর্যন্ত আমার সঙ্গে থেকে চট্টগ্রামের ভাই নেওয়াজ উদ্দিনের জীবনের এই বাস্তব গল্পটা শোনার জন্য। আমি দেবদাসের কথা শুনেছিলাম, দেবদাস, তারপরে যারা হচ্ছে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকাকে পাওয়ার জন্য তাদের জীবনে যা করেছে, নেশা করেছে বা যেভাবে জীবন কাটিয়েছে, নেওয়াজ উদ্দিনও ঠিক তেমনভাবেই তার জীবন কাটাচ্ছে। আপনারা যারা গল্প শুনেছেন তারা অনেকেই হয়তো বলতে পারেন যে আপন ভাই, এই বেটা তো একটা পুরোই পাগল, আর বউরে কিডন্যাপ করে আনছে, আবার ছেড়ে দিছে, জেল খাটছে, এখনও বিয়ে করে ফেললেই তো চলে। হ্যাঁ, ও বিয়ে করে ফেললেই চলে, আমরাও জানি বিয়ে করে ফেললেই চলবে, কিন্তু এই চলাটা সবাইকে দিয়ে হয় না। একটা মানুষ আছে যে কিনা 1000টা মেয়ের সঙ্গে চিটিং করে একটা মেয়েকে নিয়ে খুব সুন্দর সংসার করতেছে, দিব্যে ভালো আছে। আবার এমনও ছেলে আছে যে একটা মেয়েকে ভালোবেসে তাকে না পেয়ে তার পুরো জীবনটাই কাটিয়ে দিয়েছে। আমরা সহজেই বলি ভুলে যাওয়া যায়, আসলেই কি ভুলে যাওয়া যায়? সবাই কি সেটা পারে? হ্যাঁ, হয়তো অনেকেই পারে, আপনি পারেন, আমি পারি, বা আমরা পারি, কিন্তু অনেকের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। কেউ আছে একটা মানুষকে ভালোবেসে তাকে পাওয়ার জন্যই জীবনের সর্বোচ্চ চেষ্টাটুকুন করে, এবং সে আমাকে এখন বলতেছে তাকে একটা কবিরাজের নাম্বার দেওয়ার জন্য, যে কবিরাজের সঙ্গে কন্ট্রাক্ট করে সে নাইমাকে তার জীবনে ফিরিয়ে নিয়ে আসবে। আমি জানি নাসিরুদ্দিন কি বলে নেওয়াজউদ্দিন একটা সময় তার যে জমি জমা আছে, যে বাড়িটা আছে চিটংয়ে, সেই বাড়িটাও সে বিক্রি করে দিবে, এবং বিক্রি করে দেওয়ার পথেই আছে। তার সর্বোচ্চ, তার জীবন ধ্বংসের পথে চলে যাবে। আমার যতটুকু বুঝার তাকে বুঝিয়েছিলাম, এবং বাকিটা হয়তো আল্লাহ তাআলা ভালো জানে। এই লোক যদি ইমিডিয়েটলি বিয়ে না করে একটা স্বাভাবিক জীবনে আসতে না পারে, তবে তার জীবনে অনেক বেশি কষ্ট আরও আছে, সেইগুলো পাবে। তো আল্লাহ তার উপরে রহমত দান করুক। তার আসলেই দুনিয়াতে আপন বলতে কেউই নেই। হিন্দু বাবা ছিল, মুসলিম মা ছিল, নানা নানি তারাও চলে গেল। আল্লাহ যদি তার উপরে একটু রহমত দান করে, তিনি যেন তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, এই প্রত্যাশা আমি এখন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।